তোমার মাকে বাঁচাবে কিভাবে যদি টাকা জোগাড় না হয়? একটা বিয়ের এগ্রিমেন্ট পেপারে সাইন করবে তুমি, তাহলে আমি তোমাকে টাকাগুলো দিব। আর হ্যাঁ, এগ্রিমেন্ট হবে 1 বছরের জন্য। 1 বছর পর তুমি তোমার পথ দেখবে আর আমি আমার পথ। তোমরা যারা আমার ভয়েসকে ভালোবাসো তারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। আমি আকাশ চৌধুরী, আব্বু আম্মুর আদরের একমাত্র ছেলে। পড়ালেখা শেষ করে আব্বুর অবর্তমানে অফিস সামলাতে হচ্ছে। অফিসে বসে আছি। একটু পর মেঘ, অফিসের কর্মকর্তা, এসে আমাকে বলে উঠল, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। স্যার কেন ডেকেছেন আমায়? হ্যাঁ বলছি, এখানে বসো। থ্যাংক ইউ স্যার। শুনলাম তোমার টাকার দরকার, কথাটা কি সত্যি? আসলে স্যার, পুরোটা বলতে না দিয়ে সত্যি কিনা সেটা বলো। হ্যাঁ স্যার, টাকা দরকার। কত টাকা দরকার? প্রায় 3 লাখ টাকার মতো। টাকাগুলো আমি তোমাকে দিব। আপনি কেন আমাকে এতগুলো টাকা দিবেন? তাছাড়া আমি এত টাকা আপনার কাছ থেকে নিতে পারবো না। টাকা তো তোমার খুব ইম্পর্টেন্ট, আর টাকাগুলো তোমাকে এমনি এমনি দিব না। ইম্পর্টেন্ট, কিন্তু আমি আপনার কাছ থেকে টাকাগুলো নিতে পারবো না। টাকাগুলো আমি তোমাকে এমনি এমনি দিব না। তাহলে কেন দিবেন টাকাগুলো? আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। কি এমন কাজ যার জন্য আপনি আমাকে এতগুলো টাকা দিবেন? সেটা কিছুক্ষণ পরে বলবো। এখন বলো টাকাগুলো তুমি নিবে কি না। স্যার, টাকা আমার দরকার, কিন্তু সেটা আমি এমনি এমনি নিতে পারবো না। কি কাজ আর সেটা কতটা ইম্পর্টেন্ট আগে আমাকে জানতে হবে, না হয় টাকা আমি নিতে পারবো না। তাহলে তোমার মাকে বাঁচাবে কিভাবে যদি টাকা জোগাড় না হয়? আপনি কিভাবে জানেন আমার মায়ের ব্যাপারে? সেটা তোমার দেখার বিষয় না। এখন ভেবে দেখো তুমি কি করবে। কি কাজ করতে হবে বলুন? একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করতে হবে। কিসের এগ্রিমেন্ট? বিয়ের। মানে হলো একটা বিয়ের এগ্রিমেন্ট পেপারে সাইন করবে তুমি, তাহলে আমি তোমাকে টাকাগুলো দিব। আর হ্যাঁ, এগ্রিমেন্ট হবে 1 বছরের জন্য। 1 বছর পর তুমি তোমার পথ দেখবে আর আমি আমার পথ। এই কথা শুনে মেঘ বলে উঠল, সরি স্যার, আমার পক্ষে এটা করা সম্ভব নয়। ভেবে দেখো, সময় মাত্র 24 ঘন্টা। এরপর মেঘ কোনো কিছু না বলেই নিজের ডেস্কে চলে গেল আর গিয়ে বসে বসে ভাবতে থাকে। ডাক্তার বলেছে যেইভাবেই হোক টাকাগুলো জোগাড় করতে, নয়তো তাদের আর কিছুই করার থাকবে না। যেইভাবেই হোক মাকে বাঁচাতেই হবে। প্রয়োজনে নিজের জীবনের বিনিময়ে হলেও মায়ের ট্রিটমেন্ট আমাকে করতেই হবে। কিন্তু স্যার, আমার মায়ের খোঁজ পেলেন কিভাবে? আর এগ্রিমেন্ট পেপারই বা কেন? বিয়ে যদি করতে না চায় তাহলে বিয়ের নাটক কেন? আসল রহস্য কি আমাকে জানতেই হবে। এসব কথা ভাবছে মেঘ, হঠাৎ করে তার সহকর্মী তানহা এসে মেঘকে বলল, কি রে মেঘ, কি ভাবছিস? চুপ করে আছে, কোনো কথা বলছে না। মেঘ কি ভাবছিস, বলবি তো নাকি? তানহা, তুই কি বলবি বল। বলবি তো তুই? মানে কি বলবো আমি? তোকে স্যারের সাথে কথা বলতে দেখলাম, কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু না। তানহা, তুই তো জানিস এই দুনিয়ায় মা ছাড়া আর কেউ নেই আমার। আজ যদি সেই মাকেই বাঁচাতে না পারি তাহলে বিবেকের কাছে অপরাধী হয়ে যাব। যেই মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজে সুখ না দেখে আমার সুখের জন্য ভেবেছে, আজ সেই মায়ের মৃত্যু কিভাবে নিজের চোখের সামনে দেখবো বলতে পারিস? মন খারাপ করিস না, কিছু একটা উপায় নিশ্চয়ই পাওয়া যাবে। মেঘ সারা রাতে একটু ঘুমোতে পারেনি। কিভাবে ঘুমোবে? মা যে মৃত্যুর সাথে লড়াই করছে, তাহলে মেয়ে হয়ে কিভাবে ভালো থাকবে? কোনোভাবে রাতটা পার করে মেঘ সকালবেলা নাস্তা করে অফিসে চলে গেল, গিয়ে আকাশের সাথে দেখা করতে গেল। স্যার, আসবো? আরে তুমি, কি ব্যাপার আজ নিচ থেকে আসলে? এনি প্রবলেম? স্যার, সমস্যা তো একটাই। তার মানে তুমি আমার প্রস্তাব মেনে নিতে রাজি, তাই তো? স্যার, আর কোনো অপশন কি নেই? না, আর কোনো অপশন নেই। মা, তোমার লাইফ, তোমার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। আচ্ছা স্যার, আমি রাজি। গুড, আমি জানতাম তুমি এই প্রস্তাব ফেলতে পারবে না। স্যার, টাকাগুলো আজই দরকার। টাকা আজই দিব, আর বিয়েটাও আজই হবে। কিন্তু পুরোটা বলতে না দিয়ে কোনো কিন্তু নেই। এসো, আমার সাথে কোনো প্রশ্ন করো না। যেখানে যাব সাথে তুমিও যাবে। আর হ্যাঁ, ভয় পেও না, কিন্তু তোমার মায়ের ট্রিটমেন্টের টাকা আমি দিচ্ছি, এটাই ফাইনাল। থ্যাংক ইউ স্যার। এসব না বললেও চলবে, আগে আসো। আকাশ মেঘকে নিয়ে গাড়িতে বসালো, তারপর গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। এরপর মেঘ আকাশকে বলতে শুরু করলো,
আমরা কোথায় যাচ্ছি? গেলে বুঝতে পারবে। এত প্রশ্ন করো কেন তুমি? না স্যার, এমনি জিজ্ঞেস করছিলাম। এরপর মেঘকে নিয়ে একটা বাড়ির ভেতরে ঢুকলো। মেঘ অবাক হয়ে চারদিকে তাকিয়ে আছে। এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? এত সুন্দর বাড়ি কারো হয় নাকি? আকাশের সাথে মেঘ ভেতরে ঢুকলো। ভয়ে মেঘের গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু মেঘ একটা কথাও মুখ ফুটে বলতে পারছে না। হঠাৎ করে আকাশ বলে উঠলো, মামুনি, মামুনি দেখো কাকে নিয়ে এসেছি। কিছুক্ষণ পর হুইল চেয়ারে বসে একজন মহিলা এগিয়ে আসলো আকাশের কাছে। হ্যাঁ, উনি আকাশের মা। একটা অ্যাক্সিডেন্টের পর থেকে উনি প্যারালাইজড হয়ে যান। সেই থেকে হাঁটাচলা করতে পারেন না তিনি এসে আকাশকে বলল, এই তো আমি। কি হয়েছে? এত চিৎকার করে ডাকছিস কেন? কাকে নিয়ে এসেছি দেখো। বাহ, খুব সুন্দর তো। এই কি সেই মেয়ে যাকে তুই... পুরোটা বলতে না দিয়ে, মামুনি, মামুনি শোনো, আজকে ওর সাথে আমার বিয়ে। তুমি সবকিছু আয়োজন করো, আমি একটু আসছি। ওকে নিয়ে শপিং করতে যাব। এতদিন একটা কাজের মতো কাজ করতে যাচ্ছিস। ঠিক আছে, আমি তোর উকিল আঙ্কেলকে ফোন করে আসতে বলি। সব কাগজপত্র রেডি করে রাখি, তোরা শপিং করে আয়। আচ্ছা ঠিক আছে মামুনি। এইদিকে একটু আসবে মা? মহিলার মুখে মা ডাক শুনে মেঘের বুকে কেমন যেন মোচড় দিয়ে উঠল। মেঘ ওনার কাছে গিয়ে পায়ের কাছে বসে হাতে হাত রাখলো। আর আকাশের মা বলে উঠল, আজ থেকে আমার এই বাদর ছেলের সব দায়িত্ব কিন্তু তোমার। ওকে দেখে রাখবে কেমন? আমার ছেলের পছন্দ যে এত সুন্দর তা আগে জানা ছিল না। মেঘ অবাক হয়ে তাকিয়ে আছে ওনার দিকে। কি বললো এটা উনি? মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মেঘ ঘাড় ঘুরে আকাশের দিকে তাকালো। আকাশ ওরা এমন করে তাকানো দেখে বলল, এইভাবে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি আসো, শপিং করতে হবে। মেঘ রীতিমতো ভয় পেয়ে গেল আকাশের এরকম কথায়। কি আজব লোক রে বাবা! নিজের স্বার্থ রক্ষা করার জন্য আমাকে বিয়ে করতে চাইছে, নাকি ওনার এই বিয়ের পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? জানি না কি চান উনি। ওনার মতিগতি বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি মনে হয়। যাই হোক, এত ভেবে লাভ নেই। এখন মাকে বাঁচানোর জন্য একটাই উপায়, যেইভাবেই হোক মাকে আমার চাই। দুজন টুকটাক কিছু শপিং করে বাসায় চলে আসলো। বাসায় এসে আকাশ মেঘকে একটা শাড়ি পরে রেডি হতে বলল। একটু পর কাজে আসবে। তারপর থেকে মেঘ আগামী 1 বছর চুক্তির উপর দাঁড়িয়ে থাকবে। একটা সম্পর্ক কি চুক্তি দিয়ে শুরু হয়? মেঘ এসব কথা ভাবছে। হঠাৎ করে আকাশ বলল, এই যে হ্যালো, তাড়াতাড়ি রেডি হও, কাজই চলে আসবে। স্যার, আমার মা... তোমার মায়ের অপারেশন আজকে হবে, তুমি সেখানে যাবে, কিন্তু আগে আমাদের বিয়েটা হোক তারপর। অপারেশনের টাকা? ওটা অলরেডি জমা হয়ে গেছে, আর ডাক্তারের সাথে আমার কথাও হয়েছে। ও, তুমি রেডি হয়ে আসো, আমি নিচে অপেক্ষা করছি। ও হ্যাঁ, একটা কাজ বাকি। এ কথা বলে আকাশ আলমারি থেকে একটা কাগজ বের করে মেঘের হাতে দিল। মেঘ কাগজটা হাতে নিয়ে বলে উঠল, এটা কি স্যার? এটা এগ্রিমেন্ট পেপার। মেঘ হাতে নিয়ে পড়তে শুরু করলো। আকাশ মেঘকে থামিয়ে দিয়ে বলল, এখন এটা পরে সময় নষ্ট না করে তাড়াতাড়ি সাইন করো। এক্ষুনি সাইন করতে হবে? হ্যাঁ, এক্ষুনি সাইন করতে হবে। মেঘ ভয়ে ভয়ে হাতে কলম তুলে নিল আর ভাবতে শুরু করলো, হে আল্লাহ, বাঁচার কি কোনো উপায় নেই? শেষ পর্যন্ত একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করে বেঁচে থাকার লড়াই করতে হবে। কিন্তু যদি তামিম এটা জানে, তাহলে কিভাবে কি জবাব দিব? অবশ্য ওর আর এখন আমার লাইফ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যদি থাকতো তাহলে এইভাবে... পুরোটা বলার আগে আকাশ বলে উঠল, এত ভেবে লাভ নেই, যা হবে অবশ্যই ভালো হবে। তোমার মাকে তো ফিরে পাবে, তাই না? মেঘ ভাবতে লাগলো, একটা স্বাক্ষরের মাধ্যমে আমি আমার সব কিছু হারাতে যাচ্ছি। তবে যাই হোক, এর কারণে তো আমার মাকে ফিরে পাবো, এটাই আমার কাছে অনেক। অবশেষে মাকে বাঁচাতে গিয়ে আজ নিজের জীবনকে চুক্তির ভেতরে নিয়ে নিলাম। হুট করে মেঘ এগ্রিমেন্ট পেপারে সাইন করে কাগজটা আকাশের হাতে দিল। আকাশ সেটার দিকে তাকে একটা মুচকে হাসি দিল। তারপর আকাশ এগ্রিমেন্ট পেপার আলমারিতে রেখে মেঘকে নিচে আসতে বলে নিজের রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। মেঘ খুব জোরে কান্না করতে লাগলো। আজ সব শেষ হয়ে গেল। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়ে শেষ করে কাজে চলে গেলেন। মেঘ আকাশকে বলতে শুরু করলো, স্যার, এবার তো আমি মায়ের কাছে যেতে পারি? চলো। এই পোশাকে? এটাই পড়ে যাবে। তোমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে না? ওনার তো দেখা দরকার ওনার মেয়েকে বউ সাজে কেমন লাগে, তাও আবার চুক্তির বউ। এমন সময় আকাশের মা বলল, কি রে, কি এমন বলছিস ওকে? মামুনি, মেঘ ওর মায়ের সাথে দেখা করতে চায়। ঠিক আছে,
তুই ওকে নিয়ে যা। আর হ্যাঁ, পৌঁছে আমাকে একটা কল করিস, আমি চিন্তায় থাকবো। আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসিস, কেমন? মামুনি, তুমি চিন্তা করিও না, আমরা দ্রুত ফিরে আসব। মিলি, এই মিলি, কোথায় তুই? জি ভাইজান বলেন। মামুনির খেয়াল রাখিস, আমি একটু বাহিরে যাব। জি ভাইজান রাখবো, আপনি কোনো টেনশন করবেন না। গুড। মেঘ চলো, আমাদের বের হতে হবে। চলে যাই। তখন নিশি আমার কাছে এসে বলে, এগুলো কি হচ্ছে আমাকে কি প্লিজ বলবেন? মানে কিসের কথা বলছো তুমি? বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি? কই না তো। বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? আরে তুমি বুঝাই না বললে কেমন করে বুঝবো? এগুলো কি? আমি তো শুনেছিলাম আপনি একটা কোম্পানির একজন সাধারণ কর্মকর্তা। শুধু আমি না, আমার পরিবার জানতো যে আপনি একটি কোম্পানিতে কাজ করেন। তাহলে হুট করে এত বড় কোম্পানির সিইও কেমন করে হলেন? হুট করে আমি এই কোম্পানির সিইও হই নাই। এই কোম্পানির ওনার হলো আমার বাবা, বুঝেছো? আর সেই হিসেবে আমি এই কোম্পানির সিইও। আর কেন আমি আমার আসল পরিচয় গোপন করেছি সেটা না হয় তোমাকে পরে বলবো। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি কেন আপনার আসল পরিচয় গোপন করলেন সেটা আগে বলুন। বললাম তো, আমি তোমাকে সব বলবো, তার আগে তুমি কান্না বন্ধ করো। নিশিকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে কেন জানি নিশির কান্নাটা আমার সহ্য হলো না। তারপর নিশিও আমায় জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। এইভাবে কিছুক্ষণ নিশি কান্না করলো। তারপর যখন সে বুঝতে পারলো যে সে আমায় জড়িয়ে ধরে আছে, তখন হঠাৎ করে আমায় ছেড়ে দিয়ে বলল, আমি সরি, আসলে আমি বুঝতে পারি নাই তাই এমনটা করেছি। আসলে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তো তাই। ইটস ওকে নিশি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমাদের আবার নিচে পার্টিতে যেতে হবে। তারপর নিশি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পরে নিশি বাহির হয়। তখন আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করি। আর বের হওয়া মাত্র নিশিকে দেখে টাসকি খাই, কারণ নিশিকে নীল শাড়িতে একদম অপসরীর মতো লাগছে, সাথে হালকা মেকআপ, যা দেখে যে কেউ নিশির প্রেমে পড়তে বাধ্য। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে জিজ্ঞেস করে, এই যে মিস্টার, এভাবে তাকিয়ে কি দেখছেন? একটা ডানা কাটা পড়ি। নিজের অজান্তেই বলে ফেলি। আর আমার কথায় নিশি বেশ লজ্জা পায়, যা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে, কারণ নিশির চেহারা একদম লজ্জায় লাল হয়ে গেছে। তখন আমি বলি, থাক আর লজ্জা পেতে হবে না, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। তখন নিশি আবার রেডি হতে থাকে। আর নিশি যখন লিপস্টিক তার ঠোঁটে দিতে যাবে, তখন আমি তাকে আটকিয়ে বলি যে, তোমাকে এমনি অনেক ভালো লাগছে, এসব লিপস্টিক আর কোনোদিন দিবা না, ওকে? নিশিও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। কিছুক্ষণ পরে নিশি আমাকে জিজ্ঞাসা করে যে তাকে কেমন লাগছে। আর আমি তো নিশিকে দেখে ওর প্রায় প্রেমে পড়ে যাই, কারণ নিশিকে হালকা সাজে একদম পরীর মতো লাগছে। তাই আমি ওর কাছে গিয়ে বলি, সবই ঠিক আছে, শুধু একটা জিনিস ছাড়া। ও, আরে শুনবে তো কি জিনিস? না বললে শুনবো কেমন করে? তোমার গলায় কাজল দেওয়া হয়, তোমাকে কেউ যদি এইভাবে দেখে তাহলে সবার নজর লেগে যাবে তো, তাই না? তারপর আমি নিজের হাতে নিশির ঘাড়ে কাজল লাগিয়ে দেই। আর আমার ছোঁয়া পাওয়া মাত্র নিশি কিছুটা কেঁপে ওঠে। আর নিশির এত কাছে গিয়ে আমিও কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম। আর নিশিও কিছুটা আমার মতোই হয়ে গেছিল। তখন আমি নিশির মুখটা উপরের দিকে তুলে আমার ঠোঁট ও ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যাই। আর যখনই আমি নিজের ঠোঁট নিশির ঠোঁটের সাথে মেলাবো, তখনই কেউ একজন রুমের মধ্যে প্রবেশ করে। এতে করে নিশি আমার থেকে কিছুটা দূরে চলে যায়। আর আমাদের দুজনেরই ঘোরটা কেটে যায়। তাই তখন দেখার চেষ্টা করি যে কে এসেছে, আর তখনই দেখি ঈশা দাঁড়িয়ে আছে। এতে করে আমার রাগটা বেড়ে যায়। তাই আমি ঈশাকে গিয়ে বলি, আপনার কি একটু সাধারণ বুদ্ধিটুকু কি নেই যে একটা সদ্য বিবাহিত দম্পতির রুমে কোনো পারমিশন ছাড়া প্রবেশ করেছেন? আসলে আমি তো জানতাম না ভেতরে কি হচ্ছিল, আর তোমার রুমে ঢুকতে তো আগে কখনো পারমিশন লাগেনি তাই। ও প্লিজ, আগে কি হয়েছে না হয়েছে আই জাস্ট ডোন্ট কেয়ার, বাট নাও আই অ্যাম ম্যারিড, সো নেক্সট টাইম নক করার রুমে ঢুকবেন, আন্ডারস্ট্যান্ড? ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। কথাটা মনে থাকে যেন। আর কি জন্য এসেছেন সেটা কি জানতে পারি? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আপনি কিসের জন্য ক্ষমা চাইছেন মিস ঈশা, সেটা কি জানতে পারি? তোমার সাথে করা অন্যায়গুলোর জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি কিছু বলতে যাব, তখনই নিশি এসে বলে, আপু তুই যা করেছিস তা কত বড় অন্যায় সেটা কি তুই জানিস? জানি।
তাহলে কোন মুখে তুই মাফ চাস সেটা আমাকে বল। নিশি, বোন আমার, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তো আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো আমি ক্ষমা চাইতে এসেছি। আপনি কোনো অন্যায় করেন নাই মিস ঈশা। অন্যায় তো করেছি আমি। আপনার মতো একজন প্রতারককে ভালোবেসেছিলাম। এটার চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে সেটা বলুন তো। আমি আরো কিছু বলতে যাব তার আগে আমার ফোনে একটা কল আসে। আমি কলটা রিসিভ করে নিশিকে বলি যে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। আর ফোনটা করেছিল মেহেদি, মানে ঈশার হাজবেন্ড। তারপর আমি ঈশাকে আমার রুম থেকে চলে যাওয়ার জন্য বলি। কিছুক্ষণ পর নিশি বের হয়ে আসে, আর আমি তো নিশিকে দেখে রীতিমতো টাসকে খেয়ে যাই। কারণ নেভি ব্লু শাড়িতে নিশি অসাধারণ লাগছে, তার সাথে হালকা মেকআপও করেছে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি আমাকে বলে, এই যে মিস্টার রাজ, এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি নিচেও যাবেন? যাব। আর তোমাকে কিন্তু অনেক কিউট লাগছে মিসেস রাজ। আমার মুখে মিসেস রাজ ডাক শুনে নিশি অনেক খুশি হয়, যা ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল। তখন আমি আবার নিশিকে বললাম, কি হলো, নিচে যাবে না নাকি? তারপর আমি আর নিশি দুজনে একসাথে নিচে যাই, আর সেখানে থাকা সবাই আমাদের স্বাগত জানায়। তারপর আমি নিশিকে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেই, আর সবাই নিশিকে অনেক পছন্দ করে আর অনেক তারিফও করে। এগুলো দেখে ঈশা অনেকটা জেলাস ফিল করে, কারণ এগুলা ঈশা পাওয়ার কথা ছিল, কিন্তু তার লোভের কারণে সে সবকিছু হারিয়েছে। পার্টি শেষ হওয়ার পরে আমি আর নিশি নিজেদের রুমে চলে আসি। আর রুমে আসার পরে নিশি আমাকে বলে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, যদি কিছু মনে না করেন তাহলে করব। বলো, তোমার কি বলার আছে? আপনার আর আপুর পরিচয় হলো কিভাবে, এটাই জানতে চাচ্ছিলাম। যদি না বলতে চান তাহলে থাক, বলা লাগবে না। বুঝলাম, তাহলে শুনো। তারপর আমি বলতে শুরু করলাম, আমি তখন সবেমাত্র লেখাপড়া শেষ করে দেশে ফিরেছি। তো একদিন আমিও আমার বন্ধুরা মিলে প্ল্যান করলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু সেটা দেশের ভিতরেই। তাই সবাই মিলে ঠিক করলাম যে সিলেটে যাব। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে। সব ফ্রেন্ড একসাথে যাব, তাই বাসে করে যাচ্ছিলাম, কিন্তু বাসে উঠে বাধে এক বিপত্তি। আমার সব ফ্রেন্ডের সিট এক জায়গায় পড়েছিল, আর আমার সিট পড়েছিল এক মেয়ের সাথে। তাই কিছু করার না থাকায় বাধ্য হয়ে সিটে বসে পড়ি। কিছুক্ষণ পরে যখন মেয়েটি আসে, আমি তার দিকে তাকিয়ে রীতিমতো টাসকি খাই, কারণ এত সুন্দরী মেয়ে আমি এর আগে কখনো দেখি নাই। মেয়েটির পরনে ছিল একটা নেভি ব্লু লং 3 পিস, তার সাথে ম্যাচিং জুয়েলারি, সাথে হালকা সাজ। দেখে মনে হচ্ছিল জান্নাতের অপসরী। আমি তার দিকে এক ধ্যানে তাকিয়েছিলাম। আমার এইভাবে তাকানো দেখে মেয়েটি বলে ওঠে, এই যে মিস্টার, দেখা শেষ হইলে আমাকে বসার জায়গাটা দিন। মেয়েটির এমন কথায় আমি কিছুটা লজ্জা বোধ করি, তাই আর কিছু না বলে ওনাকে বসার জায়গাটা দিয়ে দেই। কিছুক্ষণ পরে বাস ছেড়ে দেয়। মেয়েটি কিছুক্ষণ পরে আমায় জিজ্ঞাসা করে, হাই, আমি ঈশা, আপনার নামটা কি জানতে পারি? আমি রাজ। বাহ, চেহারার সাথে নামেরও মিল আছে। সিলেট যাচ্ছেন নিশ্চয়? আপনি কেমন করে জানলেন? শালার এমন আবাল তো জীবনেও দেখি নাই। সিলেটের বাসে করে মানুষ অন্য কোথাও কি যাইতে পারে বলেন তো? এটা আপনি বুঝবেন না মিস্টার। ও। হুম। তখন আমি তাকে বললাম যে আপনি কি একাই যাচ্ছেন নাকি? উত্তরে সে বলল, একা কেন যাব, আমার সাথে তো আপনি আছেন, তাই না? আপনি যদি চান তাহলে সত্যি যেতে পারি। কিছু বললেন? কই না তো। ও, আমি মনে করছিলাম হয়তো কিছু বললেন। না, আমি তো কিছুই বলি নাই। তা সিলেটে কোথায় যাচ্ছেন? এই তো ফ্রেন্ডের সাথে ঘুরতে যাইতেছি। আর আপনি? আমিও তো ফ্রেন্ডদের সাথেই যাচ্ছি। আপনি কি স্টুডেন্ট নাকি জব টপ করেন? আমি হলাম, না আসল পরিচয়টা দেওয়া যাবে না। আপনি হলেন কি? আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি। ও। তারপর ঈশার সাথে আরো অনেক কথা হলো। তখন জানতে পারলাম সে অনার্স 2য় বর্ষের ছাত্রী। এইভাবে আমাদের পরিচয় হয়। তারপর পরিচয় থেকে ভালোবাসা। আমি আর ঈশা অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছিলাম। আমরা সিলেট থেকে ফিরে এসেও একে অপরের সাথে যোগাযোগ করতাম। একদিন আমি ঈশাকে প্রপোজ করি, আর ঈশাও সেটা অ্যাকসেপ্ট করে, কিন্তু রিলেশনে থাকা অবস্থায়ও আমি আমার আসল পরিচয়টা ঈশাকে জানাইনি। আমি চেয়েছিলাম ঈশাকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু পরে যে আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাব এটা ভাবতে পারি নাই। কথাগুলো বলে নিজের অজান্তেই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল, সেটা বুঝতেই পারি নাই। আমি কিছুক্ষণ পরে নিশির দিকে লক্ষ্য করে দেখি সেও কান্না করছে। তখন আমি তাকে বলি, এ কি তুমি কান্না করছো কেন? আপনি আপুকে এতটা ভালোবাসতেন, আর আপু আপনার সাথে কি করলো?
যা হওয়ার তা তো হয়েই গেছে, আর এখন তুমি আমার স্ত্রী, এটাই সত্যি। আর আমি চাই এই সম্পর্কটা ভালোভাবে নিতে। আমি চেষ্টা করব। তার আগে বলেন, আপনি আর কখনো আপুর কথা মনে করবেন না? কথা দিলাম। নিশি আমাকে এভাবে জড়িয়ে ধরবে আমি সেটা ভাবতেও পারি নাই। কেন যেন নিশির এভাবে জড়িয়ে ধরা আমার অনেক ভালোই লাগছে। এই যে মিস, এবার কি আমাকে ছাড়বেন? কথাটি বলা মাত্র নিশি আমাকে ছেড়ে দিল, আর নিশির মুখ একদম লজ্জায় লাল হয়ে আছে। তখন আমি নিশিকে আমার কোলের উপর বসিয়ে ওর চুলে বিলি কেটে দিতে দিতে বললাম, আমাকে ছেড়ে কখনো যাবে না তো? না, কখনোই না। তারপর আমি নিশির কপালে আলতো করে একটা চুমু খেলাম, আর আমার ঠোঁটের ছোঁয়া পাওয়া মাত্র নিশি কেঁপে উঠল। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। আজ এমনিতেও অনেক ধকল গেছে। আগামীকাল থেকে আমরা নতুন জীবন শুরু করব। তারপর নিশি ফ্রেশ হয়ে আসে, আর আমি নিশিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। এই কয়দিনে আমি নিশিকে অনেকটাই ভালোবেসে ফেলেছি। পরের দিন সকালবেলা নিশির আগে ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে যখন বসতে যাব তখন দেখি নিশি আমার বুকের মাঝে শুয়ে আছে, আর নিশির ঘুমন্ত চেহারাটা অনেক সুন্দর লাগছে। হয়তো সব মেয়েদের ঘুমন্ত চেহারা একরকম হয়, কিন্তু নিশির মতো কারো হয় না। তখন আমি খেয়াল করে দেখি নিশির মুখের উপর কিছুটা চুল এসে পড়েছে, যার কারণে তার ঘুমের সমস্যা হচ্ছে। তাই আমি নিশির মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে কানের সাথে গুজে দেই। তখনই আমার চোখ আটকে যায় নিশির গোলাপি ঠোঁটের উপর। আমি নিজের অজান্তেই নিশির ঠোঁটে চুমু দিয়ে বসি, আর তখনই নিশি জেগে যায়। আমাকে ওর এত কাছে দেখে নিশি কিছুটা ঘাবড়ে যায়, আর আমি ওকে কিস করেছি এটা বুঝতে পেরে নিশি লজ্জা পেয়ে আমার বুকের মাঝে মুখ লুকিয়ে ফেলে। তখন আমি নিশিকে বলি, এই কি হলো তোমার, আর এমন কেন করছো? আমার মনে হয় লজ্জা করে না। বাবা, এখন এত লজ্জা, তাহলে রাতে যা হবে তখন কি করবা? যা ফাজিল কোথাকার, মুখে কিচ্ছু আটকায় না। নিশি জানো, তোমার ঠোঁটের স্বাদ কিন্তু সেই রকম। যা দুষ্টু। এই বলে ওয়াশরুমে পালালো, আর আমি বসে বসে ভাবতে লাগলাম পাগলিটা এই কয়দিনে আমাকে অনেক ভালোবেসে ফেলেছে, আর আমিও ওকে অনেক ভালোবেসে ফেলেছি। কিছুক্ষণ পরে নিশি ওয়াশরুম থেকে বাহির হলো, আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি নিশি চুল মুছছে। তখন আমি নিশিকে পেছন থেকে জড়িয়ে ধরি, আর নিশির চুলের মধ্যে নাক ডুবিয়ে দিই। এতে নিশি কিছুটা কেঁপে ওঠে। আমি নিশির চুলের গন্ধে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। নিশির ডাকে আমার ঘোর ভাঙলো। নিশি আমাকে বলল, এই যে মিস্টার, অফিসে যাবেন না নাকি? এত সুন্দর বউ রেখে কিভাবে অফিস যাই বলো তো? তার চেয়ে বরং চলো তুমি আর আমি ঘুরতে যাই। সত্যি বলছেন? না, মিথ্যা বলছি। আমার কথা শুনে নিশির হাসি মাখা মুখ নিমিষে গায়েব হয়ে গেল। তখন আমি বললাম, থাকার ঢং করতে হবে না, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসুন। আপনি অনেক কিউট বলে আমাকে কিস করে এক দৌড়ে পালালো। আমি তখন মনে মনে বললাম, পাগলি একটা। কিছুক্ষণ পরে নিশি নেভি ব্লু শাড়ি পরে বের হলো, আর সাথে হালকা সাজ। এতে নিশিকে আরো বেশি সুন্দরী লাগছিল। তারপর নিশি আমার কাছে এসে বলে, চলুন, আমি রেডি। চলো। তারপর আমি ম্যানেজারকে ফোন দিয়ে আসতে বলি। ম্যানেজার মানে ঈশার হাজবেন্ড। কিছুক্ষণ পরে ঈশা ও তার হাজবেন্ড আসে, আর আমাকে বলে, স্যার, আপনি যা যা বলেছিলেন সব রেডি। ধন্যবাদ মেহেদি সাহেব। আরে, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? মেহেদি সাহেব, আমি আপনাকে একটা জিনিস আনতে বলেছিলাম, সেটা কি এনেছেন? হ্যাঁ স্যার, এনেছি, এই নিন। আমার দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে তখন আমি নিশিকে ডাকিয়ে জিজ্ঞাসা করি, এটা কেমন হয়েছে? আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি, ওই প্যাকেটের মধ্যে একটা নেকলেস ছিল, যেটা আমি নিশির জন্য আনতে বলেছিলাম। ওয়াও, ইটস সো গর্জিয়াস। এবার পড়ুন দেখি। এটা আমার জন্য। এবার পড়ুন তো। না, আমাকে পরিয়ে দিন। তো কি আর করার, সবার সামনে আমি নিশিকে নেকলেসটা পরিয়ে দিলাম। পরানোর পর ঈশার দিকে তাকিয়ে দেখি সে কেমন করে যেন তাকিয়ে আছে নিশির দিকে। হয়তো সে এটা ভাবছে যে যা ওর পাওয়ার কথা ছিল সেটা তার ছোট বোন পাইতেছে। তারপর আমি আর নিশি ঘুরতে বাহির হলাম। সারাদিন ঘোরাঘুরি করে যখন নদীর ধারে গিয়ে বসলাম, তখন নিশি বলল যে সে ফুচকা খাবে। অনেক বোঝানোর পরেও কোনো লাভ হইল না, তাই তাকে ফুচকা খেতে নিয়ে গেলাম। আর আমি নিশির ফুচকা খাওয়া দেখে অবাক না হয়ে পারলাম না। মেয়েরা এত ফুচকা কিভাবে খেতে পারে সেটা আল্লাহই ভালো জানে। প্রায় অনেক রাত হয়ে যায় বাসায় ফিরতে। তারপর বাসায় ফিরে আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। আমি বের হওয়ার পরে নিশি ঢুকে। কিছুক্ষণ পরে নিশি বাহির হয়। তখন আমি নিশিকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরি আর বলি, সকালে কি বলেছিলাম মনে আছে? নিশি উত্তরে শুধু মাথা নাড়ালো। তাহলে শুরু করা যাক। আমি কি নিষেধ করেছি নাকি? আমি নিশির সাই পেয়ে ওকে কোলে তুলে নেই আর বিছানায় গিয়ে রাখি।
তারপর আমি নিশির গলায় আস্তে করে কয়েকটা কিস করি। এতে নিশির নিঃশ্বাস আস্তে আস্তে ঘন হতে থাকে। তারপর আমরা দুজন হারিয়ে যাই ভালোবাসার অতলে। আর কিছু কমুনার লজ্জা লাগে। পরের দিন সকালে নিশির ডাকে আমার ঘুম ভাঙে। নিশি মাত্র গোসল করে এসেছে, আর ওকে দেখতেও অসাধারণ লাগছে। তাই আমি নিশিকে একটানে আমার বুকের উপর নিয়ে আসি। তখন নিশি বলে, সারা রাত দুষ্টুমি করেও হয় নাই, এখন আবার শুরু করেছেন? তাড়াতাড়ি রেডি হয়ে অফিস যান। ওকে বাবা, আমি যাইতেছি, তার আগে একটা কিস দাও। একটা দিলে যাবেন? যাব। তারপর নিশি আমাকে একটা কিস দেয়, আর আমিও উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে যাই। কিছুদিন পরে আমি আর নিশি আমাদের বাসায় চলে আসি, আর সেখান থেকে অফিস শুরু করি। খুনসুটি ভালোবাসায় আমাদের দিন খুব ভালোই চলছিল। দেখতে দেখতে আমার আর নিশির বিয়ের 3 মাস পার হয়ে গেছে। আর এই 3টা মাসের মধ্যে নিশি একদিনও আমার বুকে মাথা না দিয়ে ঘুমায় না। এই 3 মাসে আমরা দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলি। সকালে আমি অফিসের জন্য রেডি হচ্ছিলাম, তখন নিশি এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি আসবেন কেমন? আজ আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ গো বউ? এখন বলা যাবে না, আগে অফিস থেকে ফিরুন, তারপর বলবো। ওকে, এবার আমার কাছে আসো তো, তোমায় একটু আদর করে নেই। সবসময় দুষ্টুমি, তাই না? না গো বউ, তুমি জানো না, তোমায় আদর না করে গেলে আমার দিন ভালো যায় না। তাই এখন আর কোনো কথা না বলে আমার কাছে আসো। তারপর নিশি আমার কাছে আসলো, আর আমি নিশির ঠোঁটজোড়া আমার দখলে নিয়ে নিলাম। প্রায় 5 মিনিট পরে ছাড়লাম। তারপর আমি নিশিকে বললাম, আমি এখন আসি। আপনি খুব স্বার্থপর। কেন গো, আমি আবার কি করলাম? আপনি তো ঠিকই আপনার ভাগের আদরটা নিলেন, আর আমার পাওনাটা না দিয়েই চলে যাচ্ছে। ও কি বোঝাতে চাইছে সেটা আমি বুঝতে পেরে আমি নিশিকে আমার কাছে ডাকি, কিন্তু সে আসবে না। মহারানী বলে, নিশি বাবু আমার কাছে আসো। আমি কোনো বাবু নই, আর নিশি রাগ করেছে, তাই কারোর সাথে কথা বলবে না। ও তাই? দেখি এবার নিশি কেমন করে রাগ করে থাকে। এই বলে নিশিকে আমার কাছে নিয়ে এসে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেই, আর নিশি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিশি সোনা, এবার ছাড়ো, আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে। আর একটু থাকি না। না বাবু, আবার পরে থেকো, আমি এখন অফিসে যাব যে। ওকে, সাবধানে যাবেন কিন্তু। যথাজ্ঞা মহারানী। যাও বৎস। বলেই হাসতে শুরু করলো। উফ, এই হাসিটার জন্য আমি সব করতে পারি। এই যে মিস্টার, এবার যান। বাই। তারপর আমি অফিসে চলে আসি, কিন্তু অফিসেও মন বসছে না। তাই নিশিকে ফোন দিলাম। অপরদিকে নিশি ভাবছে, আজ যখন ও জানতে পারবে যে ও বাবা হতে চলেছে, তখন কতই না খুশি হবে। আমার যে আর অপেক্ষা সহ্য হচ্ছে না, মন চাইছে ওকে এক্ষুনি গিয়ে বলে আসি। নিশি এগুলো ভাবছিল, এমন সময় ওর ফোনটা বেজে ওঠে, আর নিশি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আমি ফোন দিয়েছি। তাই সে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে আর বলে, কি হলো বর, এত জলদি আমার কথা মনে পড়ে গেল? গো বউ, তোমার কথা তো সব সময় মনে পড়ে, কিন্তু কি করব বলো? কিছুই করতে হবে না, আপনি শুধু আজ তাড়াতাড়ি বাসায় আসবেন, তাহলেই হবে। আর এখন কাজ করেন তো। ওকে আমার সুইট বউ, এখন রাখি। ওকে মিস্টার বর, বাই। নিশির সাথে কথা বলার পর আমি কিছু জরুরি কাজ সেরে ফেলি, আর দেখতে দেখতে বিকাল হয়ে যায়। তাই আমি বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নিই। আর তখনই অফিসের পিয়ন এসে আমাকে একটা পার্সেল দিয়ে যায়, আর ওই পার্সেলটি খোলার পর আমার পায়ের তল থেকে মাটি সরে যায়। পার্সেলটিতে অনেকগুলো ছবি ছিল, আর সবগুলো ছবি নিশি আর একটা ছেলের। ছবিতে নিশি ছেলেটার সাথে অনেক ঘনিষ্ঠ অবস্থায় আছে, যা দেখার পরে আমার চোখ দিয়ে অবাধ ধারায় পানি পড়ছে। শেষে কিনা নিশিও আমায় ধোকা দিল। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। তখনই নিশির ফোন আসে। অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি ফোনটা রিসিভ করি, আর তখনই নিশি বলতে শুরু করলো, আপনি কখন বাসায় আসবেন? আজকে আপনার তাড়াতাড়ি আসার কথা, তাহলে এত লেট করছেন কেন? এখন আমি অনেক ব্যস্ত আছি, তাই আসতে লেট হবে। কিন্তু আপনি তো আমায় প্রমিস করেছিলেন যে আজ তাড়াতাড়ি বাসায় ফিরবেন। তুমি এত বেশি কথা বলছো কেন? বললাম না আমি ব্যস্ত আছি, তারপরও একই কথা বারবার বলে যাচ্ছ। অনেক রেগে আর জোরে কথাটা বললাম। এতে নিশি অনেকটাই ভয় পায়। অপর পাশ থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। অন্য সময় হলে হয়তো আমি ওকে সান্ত্বনা দিতাম, কিন্তু এখন ওর কথা ভাবতেও আমার অসহ্য লাগছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আরো কিছু বলতে যাবে তার আগে আমি ফোনটা কেটে দেই।
ফোন রেখে আমি চেয়ারে বসে পড়ি আর তখনই আমার চোখ যায় ছবিগুলোর দিকে, কারণ ছবির অপর পাশে একটা নম্বর লেখা ছিল। তাই আমি ওই নম্বরে ফোন দেই আর ফোনটা রিসিভ করে একজন ছেলে। সে ফোনটি ধরে বলতে শুরু করে, আরে মিস্টার রাজ, এত তাড়াতাড়ি ফোন করলেন যে? কে আপনি আর আমাকে কেমন করে চিনলেন? আমি কে সেটা না হয় দেখা করেই আপনাকে বলবো। আমি কোনো অচেনা লোকের সাথে দেখা করি না। আমি সেটা জানি মিস্টার রাজ, তাই তো বলছিলাম যদি ছবিগুলোর ব্যাপারে জানতে চান তাহলে আমার সাথে দেখা করুন। আমি কি করব বুঝতে পারছি না। আমাকে তো জানতেই হবে এই ছবির ছেলেটাকে, আর নিশির সাথেই বা তার কি সম্পর্ক। তাই আমি সেই লোকটির সাথে দেখা করার জন্য রাজি হয়ে যাই, আর সেই লোকটি আমাকে একটা ঠিকানা দেয়। তাই আমি দেরি না করে বেরিয়ে পড়ি আর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাই। সেখানে পৌঁছানো মাত্র আমি লোকটিকে ফোন দিই, কিন্তু লোকটি ফোন ধরছে না। আমি বেশ কয়েকবার ফোন দিই, কিন্তু প্রতিবারই ব্যর্থ হই। আমি প্রায় ঘন্টাখানিক ধরে অপেক্ষা করছিলাম। তখন কেউ একজন বলে উঠল, অপেক্ষা করার জন্য ধন্যবাদ। আমি পিছনে তাকিয়ে দেখি লোকটি আর কেউ নয়, নিশির সাথে যার ছবি দেখেছিলাম এটিই সেই লোক। তবু আমি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে বলি, আমাকে এখানে ডাকার কারণ কি, আর আপনি বা কে? আমি জাহিদ রহমান। আমি আর নিশি একে অপরকে অনেক ভালোবাসি, সেটা বলার জন্যই আপনাকে ডেকেছি। লোকটির কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল, তাই আমি রাগের মাথায় লোকটিকে মারতে শুরু করলাম। একসময় আমি একাই থেমে যাই আর তাকে বলি, আপনি যেটা বলছেন সেটা সত্যি? এটা আমি কিভাবে বিলিভ করব? সেজন্যই তো আমি আপনাকে ছবিগুলো পাঠিয়েছি, আর এখন বিলিভ করা আর না করা সেটা আপনার ব্যাপার। আমি কি বলবো কিছু ভেবে পাচ্ছিলাম না, কারণ ছবিতে নিশি আর সাজিদকেই দেখা যাচ্ছে। তাই আর কথা না বাড়িয়ে লোকটিকে বললাম, নিশি যদি আপনাকে ভালোবাসে তাহলে সে আমাকে কেন বিয়ে করলো? বিয়েটা কিভাবে হয়েছে সেটা আপনি নিশ্চয়ই জানেন রাজ। তাহলে নিশি কেন 3 মাস আমার সাথে থাকলো? সেটার কারণ আছে, আর কারণটা হলো আপনার সম্পত্তি। আর আপনারা যেদিন ঢাকায় যান সেদিন আমার আর নিশির পালানোর কথা ছিল, কিন্তু যখন আমরা জানতে পারলাম যে আপনি একজন স্বনামধন্য ব্যবসায়ী, তখন আমি আর নিশি আপনার সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্ল্যান বানাই। লোকটির কথা শুনে আমার কষ্টের মাত্রাটা আরো বেড়ে গেল, কারণ প্রথমে টাকার জন্য ঈশা আমার সাথে বেইমানি করলো, আর এখন আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেও আমার সাথে। না, আর কিছু ভাবতে পারছি না। তাই আমি হোটেল থেকে বের হয়ে আসি আর আমার উকিলকে ফোন দিয়ে ডিভোর্স পেপার তৈরি করতে বলি। তাই মাত্র 1 ঘন্টার মধ্যে উকিলের কাছ থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 1টা বেজে যায়। তাই আমি বাসার কাউকে বিরক্ত না করে আমার কাছে যে চাবি ছিল সেটা দিয়ে দরজা খুলে ভিতরে যাই, আর ভিতরে গিয়ে দেখি নিশি বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। যেখানে আমার কষ্ট হওয়ার কথা সেখানে আমার প্রচুর রাগ হচ্ছে। তখন আমি নিশির কাছে গিয়ে বলি, বাহ, অভিনয় তো খুব ভালোই করতে জানো দেখছি। আমার এরকম আচমকা কথা শুনে নিশি কিছুটা ভয় পেয়ে যায়। পরে সে নিজেকে সামনে নিয়ে বলে, মানে আপনি কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারছো না, নাকি বোঝার চেষ্টা করছো না? কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এনাফ ইজ এনাফ নিশি, অ্যান্ড ডোন্ট টাচ মি। প্লিজ রাজ, টেল মি হোয়াটস হ্যাপেন্ড উইথ ইউ। প্লিজ টেল মি। আর কত অভিনয় করবে নিশি, আর কত? আমি অভিনয় করছি। হ্যাঁ, তুমি অভিনয় করছো, তার প্রমাণ এগুলো। নিশি ছবিগুলো দেখে আরো কান্না শুরু করে দিল আর আমাকে এসে জড়িয়ে ধরলো। কিন্তু আমি এবার রাগ কন্ট্রোল করতে না পেরে নিশিকে সজোরে একটা চড় মারি। এই প্রথম আমি ওর গায়ে হাত তুললাম। তোকে না বললাম তুই আমাকে ছবি না, তাও কেন আমাকে ছোঁয়ার চেষ্টা করছিস? আর এই নে, তুই যার জন্য এত অভিনয় করেছিস, আমার সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দিয়েছি, আর আমাকে মুক্তি দে। তারপর আমি ওর দিকে ডিভোর্স পেপারটা আর সম্পত্তির পেপার এগিয়ে দেই। তখন নিশি বলে, বেশ, আপনি যখন আমার থেকে মুক্তি চান তবে তাই হোক। এই বলে নিশি ডিভোর্স পেপারে সাইন করে দেয়। আর শুনুন মিস্টার রাজ, আপনার সম্পত্তির আমার কোনো প্রয়োজন নেই, তাই এগুলো আপনার সাথেই রাখুন। কথাগুলো বলে নিশি কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল। আমার অনেক ইচ্ছা হচ্ছিল ওকে আটকাবার, কিন্তু সেই অধিকার আর আমার নেই। এখন নিশিকে ছাড়াই আমাকে থাকতে হবে। নিশি আমায় ছেড়ে গেছে প্রায় 1 বছর হলো। এই 1 বছরে এমন কোনো রাত নেই যে রাতে আমি নিশির জন্য চোখের জল ফেলি নাই, কিন্তু এই 1 বছরে আমি নিশির কোনো খোঁজ করি নাই। হয়তো রাগের বশে এই 1 বছরে আমি কারোর সাথে ভালো করে কথা বলি নাই। সারাদিন অফিসের কাজে নিজেকে ব্যস্ত রেখেছি, আর রাতে নিশির সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে কষ্ট পেয়েছি। প্রতিদিনের মতো আজ সকালে অফিস যাচ্ছিলাম, তখন আম্মু এসে আমায় বলল, বাবা রাজ, আর কতদিন নিজেকে এভাবে কষ্ট দিবি বল? যার জন্য এত কষ্ট পাচ্ছিস সে কি 1 বছরে একবারও তোর খবর নিয়েছে? আম্মু এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলতে চাও সেটা বলো তো। বলছিলাম কি, তুই একবার একটা বিয়ে করে নে, আর কত নিজেকে কষ্টের মাঝে রাখবি বল?
আমি তোমায় আগেও বলেছি আর এখনো বলছি, আমি কোনো বিয়ে করতে পারবো না। তোকে বিয়ে করতেই হবে, তুই আর বিয়েতে অমত করবি না। কিন্তু আম্মু। আর কোনো কিন্তু নয়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হোক, কিন্তু আমাকে এসবের মধ্যে টানবে না, আর বিয়েটা যাতে একদম সাধারণভাবে হয়। আসলে আমি আব্বু আম্মুর মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হলাম, কারণ এই 1 বছর আম্মু অনেক কষ্ট পেয়েছে। আচ্ছা, তুই যা বলবি তাই হবে। ওকে, আমি এখন আসি। তারপর আমি অফিসে চলে আসি, কারণ আজ অফিসে নতুন পিএ নেওয়া হবে। তারপর আমি অফিসে চলে আসি। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার, আপনার পিএর জন্য 3 জনকে সিলেক্ট করা হয়েছে, যদি আপনি একবার দেখে নিতেন। অবশ্যই দিন, আমি দেখতেছি। আমি ফাইলগুলো চেক করছিলাম, এমন সময় আমার চোখ আটকে গেল একটা ফাইলে। তাই আমি ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব, এই মেয়েটিকে নিন, আর তার আগে কন্ট্রাক্ট পেপার সাইন করিয়ে নেবেন। ওকে, আই টেক লিভ নাও। শিওর, ইউ ক্যান। সেদিনকার মতো অফিসের সমস্ত কাজ শেষ করে বাসায় আসলাম, আর আসা মাত্র আম্মু বলল, আমি একটা মেয়ে পছন্দ করেছি, যদি তুই একবার দেখে নিতি। তার কোনো দরকার নেই, আর আমি বিয়েটা 1 মাস পরে করতে চাই। কিন্তু তুই। প্লিজ আম্মু, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার রুমে চলে আসলাম আর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। যদিও জানি ঘুম আসবে না, তবুও ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলাম, কারণ এখন রাতে আর ঘুম আসে না। যদিও আসে, তাও নিশির সাথে কাটানো মুহূর্তগুলো মনে হয় ভেঙে যায়। কোনোভাবে রাতটা পার করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসলাম। এসে দেখে আমার নিউ পিএ এখন অফিসে আসে নাই, তাই ম্যানেজারকে বলে আসলাম সে আসলেই আমার সাথে দেখা করতে বলতে। তারপর আমি আমার কেবিনে চলে গেলাম। কিছুক্ষণ পরে কেউ আমার কেবিনের দরজা নক করলো, তাই আমি পেছন ফিরে বললাম, মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। আসলে স্যার, আমি আসার সময় জ্যামে আটকা পড়ে গিয়েছিলাম, তাই আসতে লেট হইল। কিন্তু স্যার, আর কোনোদিন লেট হবে না। তাই বুঝি? এবার ওর দিকে ফিরে তাকালাম, আর সে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। মনে হয় সে আমাকে এখানে আশা করে নাই। আপনি এখানে? আমি। অন্য কারো থাকার কথা ছিল বুঝি মিস নিশি? আপনাদের তো বলাই হয়নি আমার পিএ হলো নিশি। এটা তো আপনার অফিস না, তাহলে এখানে কেমন করে আসলেন? আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, কারণ এই অফিসের ওনার আমি। হয়তো বা হতে পারে, তবে আমি এই অফিসে জব করতে পারবো না। কথাগুলো বলেই নিশি চলে যাচ্ছিল, তাই আমি ওকে থামিয়ে বলি, এক্সকিউজ মিস নিশি, উইদাউট মাই পারমিশন আপনি যেতে পারবেন না। হোয়াট দ্য হেল আর ইউ টকিং? আমি ঠিক কথাই বলছি। আর এইটা দেখুন, 2 বছরের আগে আপনি এই কোম্পানি ছাড়তে পারবেন না, আর যদিও ছাড়তে চান তাহলে আমার পারমিশন নিতে হবে। কিন্তু আমি এই মুহূর্তে আপনাকে পারমিশন দিচ্ছি না। সো আপনি এখন যেতে পারেন, প্রয়োজন পড়লে আমি আপনাকে ডেকে নিব। ওকে স্যার। তারপর নিশি ওর কেবিনে চলে যায়। আমার আর ওর কেবিন প্রায় পাশাপাশি, তাই আমি ওকে দেখতে পারছিলাম। অন্যদিকে নিশি নিজের কেবিনে এসে ভাবে, কেন যে সেদিন সাইন করার আগে কন্ট্রাক্ট পেপারটা ভালো করে পড়ে নিলাম না, আর উনি কেন আবার আমার সামনে আসলেন? ভালোই তো ছিলাম এই 1 বছর ওনাকে ছাড়া। এমন সময় নিশির ফোনে কল আসে, আর ফোনটা ধরা মাত্র নিশি কিছুটা বিচলিত হয়ে যায়। ফোনের ওপাশ থেকে কেউ কিছু হয়তো বলল। আমি বসে আমার কাজ করছিলাম। এমন সময় নিশি আমার কেবিনে আসে আর বলে, স্যার, একটা কথা বলার ছিল। নিশির মুখে স্যার ডাক শুনে বুকের মধ্যে কেমন মোচড় দিয়ে উঠল। বলেন। আসলে স্যার, আজকে আমায় একটু তাড়াতাড়ি ছুটি দিবেন প্লিজ। কেন, ছুটি কি করবেন? আসলে বাসায় একটু প্রয়োজনীয় কাজ আছে, তাই। কি প্রয়োজনীয় কাজ শুনি? আসলে স্যার। নিশি কিছু লুকাতে চাইছিল আমার কারণে, সে বলে উঠল, স্যার, বাসায় আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, তাই আমার ছুটির প্রয়োজন। এখন ছুটি দেওয়া না দেওয়া সেটা আপনার ব্যাপার, কারণ আপনি এখানকার বস, আপনি চাইলেই সব করতে পারেন। নিশি মুখে বাচ্চার কথা শুনে আমার চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছিল। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, তবুও নিজেকে সামনে নিয়ে বললাম, ওকে, আপনি যেতে পারেন, তবে কাল থেকে সময় মতো অফিসে আসবেন। যদিও কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল। তারপর নিশি চলে গেল, আর আমি চেয়ারের সাথে হেলান দিয়ে ভাবতে লাগলাম যে নিশি একসময় আমাকে ছাড়া কিছু বুঝতো না, সে এখন নিজের বাচ্চা নিয়ে ব্যস্ত। তবে আমি কেন একা কষ্ট পাবো? নিশি যদি আমাকে ছাড়া থাকতে পারে, তবে আমি কেন পারবো না? এসব ছাইপাশ ভাবতে ভাবতে বিকাল হয়ে যায়, তাই আমি আর বেশি না ভেবে অফিস থেকে বেরিয়ে পড়ি, না সোজা বাসায় চলে আসি। আমাকে এত তাড়াতাড়ি বাসায় ফিরতে দেখে আম্মু আমার কাছে আসে আর বলে, কি রে বাবা, আজ এত তাড়াতাড়ি বাসায় আসলি যে? শরীর ঠিক আছে তো? বেশ বিচলিত হয়ে, কারণ নিশি যাওয়ার পর থেকে আমি অনেক রাত করে বাসায় ফিরি।
আম্মু, আমার কিছুই হয়নি। অফিসে মন বসছিল না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। ও আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার রেডি করছি। আম্মু, আমার তোমাকে কিছু বলার আছে। বলবি তো? আগে ফ্রেশ হয়ে আয়, তারপর। তাই আমি আর কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে নিজের রুমে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু খাবার নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। তাই আমি গিয়ে বসে পড়ি আর আম্মুকে বলি, আম্মু, তুমি পরশুদিন বিয়ের কথা বলছিলে না? আমি রাজি, তবে বিয়েটা 1 সপ্তাহের মধ্যে হওয়া চাই। এটা তো খুশির খবর, তবে 1 সপ্তাহের মধ্যে বিয়েটা কিভাবে দিব বল? আমি এত কিছু শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে। আচ্ছা, তুই যখন চাচ্ছিস তখন তাই হবে। তারপর আমি খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে আসি। আর আজ কেন জানি কষ্টটা একটু বেশি হচ্ছে। হয়তো এই কষ্টটা নিশির জন্যই হচ্ছে, কিন্তু এখন আর কিছুই করার নেই, কারণ নিশি তার পরিবার নিয়ে ব্যস্ত আছে। না, আর কষ্ট পেলে চলবে না। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারি নাই। পরের দিন সকালে রেডি হয়ে খাবার টেবিলে বসেছিলাম, এমন সময় আম্মু এসে বলল, আমি মেয়ের বাবার সাথে কথা বলেছি, তারা বলল যে তাদের কোনো সমস্যা নেই, তবে তুই যদি একবার মেয়ের সাথে দেখা করে নিতি তাহলে। দেখো আম্মু, আমি তোমায় আগেও বলেছি যে এই বিয়েটা আমি শুধু তোমার কথাই করেছি, তাই আমাকে আর এর মধ্যে জড়িও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকেই বিয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু করতে হবে, কারণ হাতে তো আর বেশি সময় নেই। তোমরা যা বোঝো তাই করো, আমি এখন অফিসে গেলাম। তারপর আমি অফিসে চলে আসি। অফিসে আসা মাত্র সবাই আমাকে কংগ্রেস জানাতে থাকে। মনে হয় আম্মুই বিয়ের ব্যাপারে সবাইকে জানিয়েছে, তাই আমি আর কিছু না ভেবে নিজের কেবিনে চলে আসি। আর এদিকে অফিসের সবাই মিষ্টি খাচ্ছে। আমার বিয়ে উপলক্ষে এমন সময় নিশি অফিসে আসে আর আমার এক স্টাফ নিশিকে মিষ্টি খাওয়াই দেয়। তাই নিশি বলে, আরে আগে বলবে তো এটা কিসের মিষ্টি? আমাদের স্যারের বিয়ে ঠিক হয়েছে তাই, আর বিয়েটা সামনের সপ্তাহেই হবে। আমার বিয়ের কথা শুনে নিশির পুরো পৃথিবীটাই যেন উল্টে যায়। তার ইচ্ছে করছিল কান্না করতে, কিন্তু সবার সামনে সে কান্না করতে পারছিল না। তাই সে বলল, ও, এ তো অনেক খুশির খবর। এ কি নিশি, তুমি কান্না করছো নাকি? তোমার চোখে পানি কেন? কই, কান্না করব কেন? আসলে চোখে কি যেন একটা পড়েছে। নিশি ওয়াশরুমে যাওয়ার বাহানায় সেখান থেকে চলে আসে আর ওয়াশরুমে গিয়ে কান্না শুরু করে আর বলতে থাকে, কি এমন অন্যায় করেছিলাম যার জন্য আমি আমার ছেলে এত শাস্তি পাচ্ছি? এখন তো আমার ছেলে বাবা থাকতেও অনাথ। এমন সময় নিশির ফোন বেজে ওঠে আর সে ফোনের দিকে তাকিয়ে দেখে বাসা থেকে বুয়া ফোন করেছে। তখন নিশি তার চোখের পানি মুছে নিয়ে ফোনটা পিক করে। তখন বুয়া বলতে শুরু করে, ম্যাডাম, মেহমেদ বাবুর তো জ্বর আরো বেড়েছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মেহমেদ রাজ ও নিশির ভালোবাসার অংশ, যা রাজ জানে না। সে মনে করে নিশি অন্য কাউকে বিয়ে করেছে। তুমি বাবুকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করো, আমি কিছুক্ষণ পরে আসছি। নিশি তার বুয়ার সাথে কথা বলছিল, এমন সময় আমি নিশিকে ডেকে পাঠাই। তখন নিশি এসে বলে, মে আই কাম ইন স্যার? ইয়া কামিং। স্যার আমায় ডেকেছিলেন? তুমি মনে হয় স্টাফদের কাছ থেকে শুনেছ, তবুও তোমায় বলছি, নেক্সট উইক আমার বিয়ে। স্যার শুনেছি। কথাটি বলার সময় নিশির গলাটা ধরে আসছিল আর ওর চোখের কোনায় পানিও জমতে শুরু করেছিল, যা আমার চোখ এড়ায় নাই। আমি যাচ্ছি, আমার বিয়ের সকল অ্যারেঞ্জমেন্ট তুমি করো, যদি তোমার আপত্তি না থাকে। না স্যার, আমার কোনো আপত্তি নেই, আর আমি তো আপনার পিএ, এগুলো করা আমার কর্তব্য। তাহলে কাজে লেগে পড়ুন। আমাকে যত কষ্ট দিয়েছো তার চেয়ে বেশি কষ্ট আমি তোমায় দিব নিশি। হঠাৎ আমার ফোনটি বেজে ওঠে, দেখে আম্মু ফোন করেছে। তারপর আমি ফোন রিসিভ করি আর আম্মুর সাথে কথা বলা শেষ করে নিশিকে বলি, মিস নিশি, আমার সাথে চলুন। কোথায় স্যার? এত প্রশ্ন না করে চলুন তো। তারপর আমি আর নিশি অফিস থেকে বেরিয়ে আমার গাড়িতে গিয়ে বসি, আর তখন দেখি নিশি পেছনের সিটে গিয়ে বসছে। তাই আমি তাকে বলি, আমাকে দেখে কি আপনার ড্রাইভার মনে হয় নাকি? তা কেন মনে হবে? তাহলে তুমি পিছনে কেন বসছো? তারপর নিশি সামনের সিটে এসে বসলো আর আমি গাড়ি ড্রাইভ করা শুরু করলাম। কিছুক্ষণ পরে গাড়ি একটা রেস্টুরেন্টের পাশে দাঁড় করালাম আর নিশিকে বললাম, চলো ভেতরে। আমরা এখানে কেন আসলাম? আমি ওর প্রশ্নের জবাব না দিয়ে ভেতরে ঢুকে গেলাম আর পেছন ফিরে দেখি নিশিও আসছে। আমি রেস্টুরেন্টে ঢোকার পরে একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর আমিও নিশিকে দেখিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরি আর নিশির দিকে তাকিয়ে দেখি ও এখনই কান্না করে দিবে এমন অবস্থা। তারপর আমি বলি, নিশি, এ হলো মায়া, আমার বাগদত্তা, আর মায়া এ হলো নিশি, আমার পিয়ে। আমার মুখে নিশি হয়তো পিয়ে শব্দটা আশা করেনি,
আর মায়ার পরিচয় পাওয়ার পর নিশি এবার আর নিজের চোখের জল আটকে রাখতে পারে নাই, যার কারণে ওর চোখ থেকে অবাধ ধারায় জল পড়তে থাকে। আর আপনারা হয়তো ভাবছেন মায়া এখানে কেমন করে আসলো, আর আমি বা ওকে কেমন করে চিনলাম, তাহলে শুনুন। আমি যখন অফিসে ছিলাম তখন আম্মু ফোন দেয় আর বলে মায়ার সাথে দেখা করার কথা। যদিও আমি প্রথম দিকে আম্মুকে নিষেধ করে দেই যে আমি মায়ার সাথে দেখা করব না, কিন্তু পরে আমার নিশির কথা মনে হয়, তার সাথে মনে হয় ওর ধোকা দেওয়ার কথা। তাই আমি মায়ের সাথে দেখা করতে রাজি হয়ে যাই আর আমার সাথে নিশিকেও নিয়ে আসি। তো গল্পে ফেরা যাক। মায়ার পরিচয় দেওয়ার পর আমি নিশির দিকে তাকাই, তখন দেখি নিশির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কেন জানি নিশির চোখের জল আমার সহ্য হচ্ছিল না, তাই আমি ওকে বলি, নিশি আর ইউ ওকে? ইয়েস স্যার। তাহলে তোমার চোখে জল কেন? কই না তো, আসলে স্যার প্রচুর গরম পড়েছে তো তাই এমন মনে হচ্ছে। স্যার আপনারা বসুন, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। তারপর নিশি ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে নিশি জোরে কান্না করতে থাকে, কিন্তু তার এই কান্না দেখার কোনো মানুষ সেখানে উপস্থিত ছিল না, তাই হয়তো সে কান্না করতে পারছিল। নিশি কান্না জড়িত কণ্ঠে বলছিল, হে আল্লাহ, আমার সাথেই কেন এরকম হয়? ভালোই তো ছিলাম আমি ওকে ছাড়া, তবুও কেন ওকে আবার আমার জীবনে ফিরিয়ে আনলে? যখন আনলে তাহলে সে অন্য কারো হয়ে যাচ্ছে। আমি আর আমার বাচ্চা তো ভালোই ছিলাম ওকে ছাড়া, তবু কেন এমনটা হচ্ছে? আমার বাচ্চাকে কোনোদিন তার বাবার পরিচয় আর আদর পাবে না। কিন্তু নিশি কোনোভাবেই নিজের কান্না থামাতে পারে না। কিন্তু সে তার বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত করে আর বোঝায় তার বাবুর জন্য হলেও নিজেকে শক্ত রাখতে হবে। প্রায় আধা ঘন্টা পরে নিশি ওয়াশরুম থেকে বের হলো আর রাজ তার চেহারা দেখে রীতিমতো ভয় পেয়ে গেল, কারণ তার চোখগুলো লাল হয়ে আছে, তার সাথে ফুলেও গেছে। আর মানে নিশি এতক্ষণ কান্না করছিল, কিন্তু নিশির কান্না করার তো কোনো কারণ এখানে নেই। তবুও সে কেন কান্না করছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন নিশি আমাদের কাছে আসলো আর চেয়ারে বসে পড়লো। আর আমি রেস্টুরেন্টের একজন স্টাফকে ডেকে খাবার অর্ডার করলাম। কিছুক্ষণ পর খাবার আসলো। আমি নিশিকে দেখানোর জন্য মায়াকে নিজের সাথে খাইয়ে দিচ্ছিলাম। আর এটা দেখে নিশি আর ঠিক থাকতে পারলো না, তার চোখগুলো আবার জলে ভরে গিয়েছিল। তাই সে এগুলো আড়াল করার জন্য বলল, স্যার আমার এখন যেতে হবে, এমনিতেও আমার অফিস টাইম শেষ হয়ে গেছে। তুমি তো কিছুই খেলে না, খাওয়া শেষ করে তারপর যাও। না স্যার, এখন আর খাইতে মন চাইছে না। ওকে তাহলে যাও। আর কাল থেকে আমার বিয়ের এঙ্গেজমেন্টের সকল কাজ শুরু করে দিও। যদি কারো সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাকে বইল। ঠিক আছে স্যার, আমি এখন আসি। তারপর নিশি চলে যায় আর আমিও মায়া কিছু গল্প করতে থাকি। যদিও মায়ের সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই, তাও আম্মুর কথা ভেবে বলছিলাম। অন্যদিকে নিশি বাড়িতে গিয়ে নিজের ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আর বলতে থাকে, তোর বাবা খুব পচা, আমাকে একটুও বিশ্বাস করে না, এমনি তোকেও ভালোবাসে না, তাই তো আজ অন্য একটা মেয়েকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। কিন্তু একদিন আমাকে বলেছিল আমাকে ছাড়া আর অন্য কোনো মেয়েকে সে টাচ করবে না। এসব কথা বলছিল আর কান্না করছিল। একসময় কান্না করতে করতে নিশি ঘুমিয়ে পড়ল। আমি আর মায়া কিছুক্ষণ গল্প করার পরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসি আর মায়া তার গাড়িতে করে বাসায় চলে যায়। আমি যখনই নিজের গাড়িতে উঠতে যাব তখনই কেউ আমার নাম ধরে ডাক দেয়। পেছন ফিরে দেখি নিশির বেস্ট ফ্রেন্ড মিম। তাই আমি তাকে বলি, কেমন আছো মিম, আর দেশে কবে ফিরলে? আসলে মিম দেশের বাইরে থাকতো। ভালো আছি ভাইয়া, আর কিছুদিন হলো দেশে ফিরেছি। নিশি কেমন আছে? আর ওকে আমি ফোন দিই কিন্তু ওর ফোনটা বন্ধ দেখায় কেন? নিশি কেমন আছে সেটা নিশি হয়তো ভালো জানে। আপনার কথার মানে বুঝলাম না। আর নিশি তো আপনার স্ত্রী, তাহলে কেমন সেটা আপনি জানবেন না কেন? নিশি আমার স্ত্রী ছিল কিন্তু এখন নেই। কি বলছেন এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে না বোঝার তো কিছুই নেই, মানে আমি আর নিশি আলাদা হয়ে গেছি। কিন্তু কেন? আপনারা দুইজন দুজনাকে তো ভালোবাসতেন। শুনতে চাও কেন? তাহলে শোনো। তারপর আমি 1 বছর আগের সকল ঘটনা মিমকে বলি আর ওই ছবিগুলো মিমকে দেখাই। আর মিম এগুলো দেখে আমায় যে কথা বলে সেগুলো শুনে আমার পুরো শরীরটা কাঁপতে থাকে। আমি কিভাবে এমনটা করতে পারলাম এগুলো ভেবেই কান্না চলে আসে আমার। আর মিম আমায় যে কথাগুলি বলে তা হলো, আপনি কি জানেন ছেলেটা কে? ছেলেটার নাম সাজিদ এবং নিশি আর সাজিদ একে অপরকে ভালোবাসে। না, আপনি যেটা জানেন সেটা সত্যি নয়, সত্যিটা আমি আপনাকে বলছি। তারপর মিম আমাকে সাজিদের ব্যাপারে সব কথাগুলো বলল, যা শোনার পর নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল। মিম বলল যে আমি আর নিশি একই ভার্সিটিতে পড়তাম আর একই ডিপার্টমেন্টে, যার কারণে আমার আর ওর মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমরা দুজন সবসময় একসাথেই থাকতাম। একদিন আমি আর নিশি ভার্সিটির ক্যাম্পাসে বসেছিলাম, তখন একটা ছেলে এসে নিশিকে প্রপোজ করে, কিন্তু নিশি তাকে না বলে দেয়।
আমি এর কারণ জানতে চাইলে নিশি জবাবে বলে যে তার ভালোবাসা শুধু তার বরের জন্য। তাই আমি নিশিকে আর কিছু জিজ্ঞেস করি নাই। তারপর কি হলো? ওই ছেলেটির নামই ছিল সাজিদ, কিন্তু নিশি মানা করার পরেও সে নিশির পিছু ছাড়ে নাই। তাকে প্রতিদিন বিরক্ত করত, কিন্তু নিশি কিছুই বলতো না। আর একদিন সাজিদ এসে হঠাৎ নিশির হাত চেপে ধরে এবং সেদিন নিশি আর সহ্য করতে না পেরে পুরো কলেজের সামনে সাজিদকে চড় মারে। কিন্তু সাজিদ সেদিন যাওয়ার আগে বলেছিল যে সে নিশিকে সুখে থাকতে দেবে না, আর আজ দেখুন তার কথাই সত্যি হলো। আমি এখন কি করব কিছুই বুঝতেছিলাম না, কারণ আমার যে করার মতো কিছুই নেই। আমি যে নিশির সাথে বড় অন্যায় করেছি। মিম কান্না থামিয়ে আমাকে বলল, আপনি কি জানেন আপনি যখন নিশিকে তাড়িয়ে দেন তখন তার পেটে আপনার সন্তান ছিল? মানে কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনি যখন ওকে অপমান করে তাড়িয়ে দেন তখন সে আপনার সন্তানের মা হতে যাচ্ছিল। আর এটা নিয়ে যে কতটা খুশি ছিল সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। সে আপনাকে বলার আগে আমায় ফোন দিয়েছিল আর বলেছিল যখন সে আপনাকে এই কথাটি বলবে তখন আপনার রিয়াকশন কেমন হবে। এটা ভেবেই সে খুশি ছিল, কিন্তু আপনি কি করলেন? মিম আর কিছু বলতে পারল না, তার আগেই কান্নায় ভেঙে পড়ল। মানে নিশির সন্তানের বাবা আমি, আর আমি তাকে কি না কি ভেবেছিলাম। আমিও প্রচুর কান্না করছিলাম। তখন মিম আমাকে বলল, এখন কান্না করে কি হবে? যা হওয়ার তা হয়ে গেছে। এখন আর এগুলো ভেবে কি করবেন? না, এখনো কিছু হয় নাই। তারপর আমি মিমকে নিশির কথা বললাম। সত্যি বলছেন? নিশি এখনো এই শহরেই থাকে? কিন্তু তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে যাতে আমি আবার নিশিকে ফিরে পাই। কি করতে হবে আমায় বলুন। তারপর আমি মিমকে আমার প্ল্যান বলি আর সেও রাজি হয়ে যায়। তাই আমিও নিজের বাসায় চলে আসি। বাসায় আসার পর আম্মু আমাকে বলে, বাবা, মেয়েকে কি তোর পছন্দ হয়েছে? আম্মু আমি এই বিয়েটা করতে পারবো না। তুই কিন্তু আমায় কথা দিয়েছিস। আমি কেমন করে এই বিয়ে করব বলো? কেন করবি না শুনি? তারপর আমি নিশির কথা আর ওর আর আমার বাচ্চার কথা আম্মুকে বলি। তখন আম্মু কান্না শুরু করে দেয় আর বলে, আমার বৌমার নাতিকে কবে আনবি বাবা? খুব জলদি আনবো, তার আগে তোমার একটা কাজ করতে হবে। তারপর আমি আম্মুকে সবকিছু বুঝিয়ে উপরে চলে আসি। আমি রুমে এসে ভাবতে লাগি কিভাবে কি করব। নিশি কি আমায় ক্ষমা করবে নাকি করবে না। তখন আমার সাজিদের কথা মাথায় আসে। কেন সাজিদ এমনটা করলো সেটা তো আমার জানা দরকার। তাই আমি আমার ফ্রেন্ডদের ফোন দিই আর বলি এখনই আমার সাথে দেখা করতে। আর আমিও বেরিয়ে পড়ি। ইরে, এত জলদি দেখা করতে বললি? কোনো সমস্যা হয়েছে নাকি? বলছি, তার আগে রবি আর মিজানকে আসতে দে। কিছুক্ষণ পরে রবি আর মিজান চলে আসে আর আমি ওদেরকে মিমের বলা সকল কথা ওদেরকে খুলে বলি। সব শোনার পরে ওরা বলে, ভাবিকে রাজি করাতে পারবি বলে মনে হয় না। হয়তোবা, কিন্তু হাল ছাড়লে তো চলবে না। আর শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ বল? সাজিদকে যেভাবেই হোক তোদের খুঁজে বার করতে হবে, আর এই নিয়ে সাজিদের ছবি। তারপর আমি ওদেরকে সাজিদের একটা ছবি দেই। ওকে, তোর কাজ হয়ে যাবে। তার আগে তুই ভাব ভাবিকে কিভাবে ম্যানেজ করবি। ঠিক বলেছিস, কিছু তো একটা করতেই হবে। আচ্ছা তোরা এখন থাক, আমি একটা জায়গা থেকে আসতেছি। ওদের থেকে বিদায় নিয়ে আমি সোজা অফিসে চলে আসি। অবশ্য অফিসে আসার মূল উদ্দেশ্য হলো নিশির বাড়ির ঠিকানাটা নেওয়া, কারণ আমি ওর বাসার ঠিকানা জানি না। অফিসে আসার পরে আমি ম্যানেজারকে ফোন দিই আর অফিসে আসতে বলি। কিছুক্ষণ পরে ম্যানেজার অফিসে আসে আর বলে, স্যার, কোনো দরকারি কাজ আছে নাকি? না, তেমন কিছু দরকারি কাজ না, আমি শুধু নিশির বাসার ঠিকানা নেওয়ার জন্যই অফিসে এসেছি। ওকে স্যার, একটু ওয়েট করেন, আমি নিয়ে আসছি। তারপর ম্যানেজার আমাকে নিশির ঠিকানাটা দেয় আর আমি সেটা নিয়ে বেরিয়ে পড়ি। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করার পরে আমি নিশির বাসায় পৌঁছাই। দেন আমি ওর বাসায় কলিং বেলে চাপ দেই। কিছুক্ষণ পরে নিশি এসে দরজা খুলে দেয় আর আমি নিশিকে দেখেই হেসে ফেলি, কারণ সে সারা গায়ে ময়দা মেখে আছে। তখন নিশি বলে, এই আপনি পাগলের মতো হাসছেন কেন? আর এইখানে এবার কি করছেন? বারে, নিজের বউয়ের বাসায় আসতে আবার কারো পারমিশন লাগে নাকি? মানে কে আপনার বউ? আর এসব কি বলছেন? আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার বউ, বুঝেছেন? আর দেখি সাইড দেন, আমি ভেতরে ঢুকবো। আইসে আমি কারো বউ? আর 1 বছর আগে আমার ডিভোর্স হয়ে গেছে। তো কি হয়েছে, আমি আবার বিয়ে করব? কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকে যায় আর তখনই দেখি একটা ফুটফুটে বাবু শুয়ে আছে। হয়তো এটাই আমার বাবু হবে। ওকে দেখার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। কি করছেন কি আপনি?
আমি এর কথার জবাব না দিয়ে বাচ্চার দিকে এগোতে থাকি, আর যখনই আমি বাচ্চাটিকে স্পর্শ করতে যাব তখনই নিশি আমাকে ধাক্কা দেয় আর বলে ওঠে, একদম আমার বাচ্চা ধরার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ও কি শুধুই তোমার বাচ্চা? ও শুধু আমার আর কারো না, তাই আপনি ওকে ছোঁয়ার চেষ্টাও করবেন না। প্লিজ নিশি, আমার বাচ্চাকে একটু কোলে নিতে দাও। আপনার বাচ্চা? হাসালেন মিস্টার রাজ। ও শুধু আমার বাবু, আর আমি ওর মা, আর আমি ওর বাবা। নিশি প্লিজ। না, আমি ওকে কোনো অপরিচিত লোকের কাছে দিব না। তুমি কাকে অপরিচিত বলছো নিশি? তুমি জানো না আমি ওর কে হই? না, জানি না, আর জানতেও চাই না। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যান, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি মানো নাকি না মানো, আমি ওর বাবাই, আর এটাই সত্যি। বাবা, তাই না? এই বাবার অর্থটার মানে আপনি জানেন? যে নিজের স্ত্রীকে বিলিভ না করে অন্য লোকের কথা শুনে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ি থেকে বাইর করে দেয়, তার কোনো বাবা হওয়ার যোগ্যতা নেই। বুঝেছেন আপনি? নিশ্চয় আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে কি তুমি আমাকে আমার বাচ্চা থেকে আলাদা করে দেবে? আপনি আর একবারও ওকে নিজের বাচ্চা বলবেন না। এই 1 বছর আমি ওর বাবা মা দুটোই ছিলাম, আর ভবিষ্যতেও থাকতে পারবো। প্লিজ নিশি, আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আমি আর কোনোদিন করব না। এই বলে আমি ওকে নিজের বুকের মাঝে টেনে নেই। নিশি কিছুক্ষণ আমার বুকের মাঝে থেকে পরক্ষণে নিজেকে ছাড়িয়ে নেয় আর বলে, হো, বুঝেছি আপনি কেন এখানে এসেছেন। আপনি আমার শরীরটা ভোগ করতে চান, এই তো? এর আগেও একবার করেছিলেন, তাই না? ওকে, আমি নিজেই আমার সব বিলিয়ে দিচ্ছি, তবু আপনি আমার আর আমার সন্তানের মাঝে আসবেন না। বলেই নিজের শাড়ির আঁচল নিচে ফেলে দিল আর বলল, নিন, শুরু করুন। আমি এবার নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে নিশির গালে জোরে একটা চড় মারি আর বলি, তুমি এমনটা ভাবলে কি করে নিশি? তুমি আজ পর্যন্ত এই চিনলে? ঠিক আছে, তুমি যখন বলছো তবে আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। তার আগে প্লিজ একবার আমার ছেলেকে আমার কোলে দাও। নিশি কিছুক্ষণ কি যেন একটা ভাবলো, তারপর বলল, শুধু একবার, তার বেশি নাই। তারপর আমি আমার ছেলেকে কোলে তুলে নিলাম, আর ওকে কোলে নেওয়ার পর যেন মনে হলো পুরো পৃথিবীর সুখ আমার কোলের মাঝে আবদ্ধ হয়েছে। কিন্তু এটা বেশি সময় স্থায়ী হলো না। নিশি আমার কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে বলল, এবার যান, আর কোনোদিন এখানে আসবেন না। আমি কিছু বললাম না, শুধু বললাম নিজেরও বাবুর খেয়াল রেখো। তারপর সেখান থেকে চলে আসলাম। নিশির বাসা থেকে বের হয়ে রাস্তায় আসলাম আর ভাবতে লাগলাম, নিশি আমাকে এতটুকু বিশ্বাস করে না। ও কেমন করে ভাবতে পারলো যে আমি ওর শরীরকে, না, নিশির সামনে আমি আর কোনোদিন যাব না। নিশিও তো এটাই চাই। তবে তাই হোক। এমন সময় রবির ফোন আসে আর ও বলে, কিরে রাজ, কোথায় আছিস? তোকে সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি। তুই আমার অফিসে এক্ষুনি আয়, আর সাথে করে একজন উকিলকেও নিয়ে আসিস। আমি না হয় আসবো, তবে উকিলকে কেন নিয়ে আসবো তাই তো বলবি। এত কথা না বলে তোকে যা বলছি তুই তাই কর। এই বলে আমি ফোন কেটে দেই আর নিজের অফিসে চলে আসি। কিছুক্ষণ পরে রবি আর উকিল আসে। তখন আমি বলি, উকিল সাহেব, আমি একটা উইল করতে চাই। বলুন, কিসের উইল করবেন? আমি এই কোম্পানির অর্ধেক আমার ছেলে আর বাকি অর্ধেক আমার স্ত্রীর নামে করে দিতে চাই, আর সেটা আজ রাতের মধ্যেই। কি বলছিস কি এসব? তোর মাথাটা কি ঠিক আছে? আমি ঠিক বলছি, আর আমার মাথাও ঠিক আছে। যেহেতু আমার আব্বুর আলাদা কোম্পানি আছে, তাই কোনো প্রবলেম নাই। ওকে, আপনি যখন বলছেন তখন তাই হোক। তারপর উকিল সাহেব সকল ফর্মালিটি পূরণ করে দেয়, আর আমি ম্যানেজারকে ফোন করে বলে দেই যে নিশি এখন থেকে এই কোম্পানির মালিক। তারপর আমি রবিকে বলি, রবি, আমার জন্য যত তাড়াতাড়ি পারিস একটা লন্ডনের ফ্লাইটের টিকিট বুক করে দে, আর সেটা আজ রাতের মধ্যে হলেই ভালো হয়। মানে তুই লন্ডনের টিকিট কি করবি? আমি এদেশে আর থাকবো না, তাই লন্ডনে যাব। কিন্তু কোনো কিন্তু নয়। আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে আমি কোথায় আছি। তুই কাউকে বলবি, এটা আমার কসম। ঠিক আছে। তারপর রবি একটা টিকিটের ব্যবস্থা করে দেয় আর আমাকে এয়ারপোর্টে হতেও যায় আর বলে, ওখানে পৌঁছে আমাকে ফোন দিবি, আর আমার সাথে যোগাযোগ বন্ধ করবি না কিন্তু। করব। এবার আমি ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। কিছুক্ষণ পরে আমার ফ্লাইট, তাই আমি প্লেনে গিয়ে বসি, আর প্লেনও টেক অফ করে। যেহেতু আমি লন্ডন থেকে লেখাপড়া শেষ করেছি, তাই এখানে আমার অনেক ফ্রেন্ডই আছে, তাই আমি সেখানে পৌঁছে আমার এক ফ্রেন্ডকে কল দেই, আর সে আমাকে এয়ারপোর্ট থেকে পিক করে নিয়ে যায়। আমার ফ্রেন্ডের লন্ডনে একটা কোম্পানি আছে, তাই সে আমাকে সেখানে কাজ দেয়। আমি লন্ডনে এসেছি 2 দিন হলো। এর মধ্যে শুধু রবির সাথে কথা হয়েছে। অন্যদিকে নিশি প্রায় 2 দিন হলো অফিসে যায় না,
আর সে একদিন বিকেলে তার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়, আর তখনই তার মিমের সাথে দেখা হয়। আর মিম নিশিকে দেখা মাত্র জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। এভাবে কিছুক্ষণ দুজন কান্না করতে থাকে। তারপর মিম নিশির কোলে বাবু দেখে বলল, এটাই বুঝি আমার পুস্কু? রে, দেখতে তো একেবারে ওর বাবার মতো হয়েছে। প্লিজ মিম, ওর নামটা আর বলবি না। কেন রে? তুই কিছুই জানিস না ও আমার সাথে কি করেছে। আমি সব জানি, রাজ ভাই আমাকে সব বলেছে। তারপর মিম নিশিকে সব সেদিনকার কথা খুলে বলল। সব কথা শুনে নিশিও কান্না শুরু করে দেয় আর বলে, আমি কিভাবে পারলাম ওর সাথে খারাপ ব্যবহার করতে? তাহলে কি সেদিন ও এই কথাটাই বলতে এসেছিল? তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। কাইন্ডলি একটু পরিষ্কার করে বলবি যে কার সাথে খারাপ ব্যবহার করেছিস? বলছি। তারপর নিশু সেদিন ঘটে যাওয়া ওর আর রাজের সকল ঘটনাগুলো বলে। সব কথা শোনার পরে মিম বলে, যা হওয়ার হয়ে গেছে, তুই কালকে গিয়ে রাজ ভাইয়ের কাছে মাপ চাইবি। ওকে আমায় মাফ করবে? অবশ্যই করবে। আর এখন বাড়িতে যা, কাল দেখা হচ্ছে। তারপর নিশি ও তার ছেলে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর থেকে নিশি অনেকটা খুশি, কারণ ভালোবাসার মানুষকে ফিরে পাওয়া। নিশি ভাবতে শুরু করে দিয়েছে কালকে কি হবে, কিন্তু নিশি হয়তো এটা জানে না যে কালকে তার জন্য কি অপেক্ষা করছে। পরের দিন সকালে নিশি একদম রাজের পছন্দ মতো সাজলো। নীল শাড়ি, নীল চুড়ি, হালকা মেকআপ, কিন্তু ঠোঁটে কোনো প্রকার লিপস্টিক দেয়নি, কারণ রাজ লিপস্টিক দেওয়া পছন্দ করে না। সাজগোজ শেষে নিশি নিজেকে নিজেই দেখে লজ্জা পাচ্ছে, কারণ আজ প্রায় 1 বছর পরে ও এরকম ভাবে সাজলো। কিছুক্ষণ নিজেকে আয়নায় দেখার পরেই নিশি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে পৌঁছে নিশি অবাক হয়েছে, কারণ সবাই নিশিকে সালাম দিচ্ছে, কিন্তু এসব নিয়ে নিশির কোনো মাথা ব্যথা নেই। সে শুধু তার প্রিয় মানুষটির অপেক্ষা করতে লাগলো। নিশি অফিসে এসেছে প্রায় ঘন্টাখানেক হলো, কিন্তু এখনো রাজ আসেনি। তাই এবার নিশির বেশ চিন্তা হচ্ছে। তাই সে ম্যানেজারের কাছে যায় আর বলল, আচ্ছা, এখনো রাজ অফিসে আসে নাই কেন? রাজ স্যার তো গত 3 দিন ধরে অফিসে আসছে না ম্যাম। মানে অফিসে আসে না কেন? আর আপনি আমাকে ম্যাম কেন বলছেন? অফিসের বসকে ম্যাম বলবো না তো আর কি বলবো? কি বলছেন এসব? আর কে অফিসের বস? আপনি আমাদের অফিসের নতুন বস, আর এই অফিসটা আপনার ও আপনার ছেলের নামে রাজ স্যার লিখে দিয়ে গেছেন। মানে লিখে দিয়ে গেছে? কোথায় গেছে উনি? সেটা তো আমি জানি না, আর গত 3 দিন ধরে ওনার ফোনটাও বন্ধ দেখাচ্ছে। কি বলছেন এগুলো? ওনার ফোন বন্ধ দেখাচ্ছে মানে? আমি ঠিক বলছি। তারপর ম্যানেজার চলে গেল। ম্যানেজারের কথা শুনে নিশি ধপাস করে চেয়ারে বসে পড়লো আর ভাবতে লাগলো, তাহলে কে আবার রাজকে হারিয়ে ফেললো? না, এ হতে পারে না, রাজকে কিছুতেই হারাতে দেবে না সে। তারপর নিশি অফিস থেকে বের হয়ে গেল আর ওর বাসায় চলে গেল। বাসায় গিয়ে নিজের ছেলেকে নিয়ে রাজের বাসায় চলে আসলো। আর যেহেতু রাজের মা জানে যে নিশি আর রাজ একটা ছেলে আছে তাদের, তাই তিনি নিশিকে দেখা মাত্র কাছে টেনে নেন আর বললেন, কোথায় ছিলি মা এতদিন? আমাদের কথা কি একবারও মনে পড়েনি? মা, মনে তো অনেক পড়েছে, কিন্তু আসার অধিকারটা ছিল না। হয়েছে, আর বলতে হবে না। আর এটাই কি আমার দাদু ভাই? আম্মু। তারপর সবাই মেহমতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। কিছুক্ষণ পর নিশি বলে, আম্মু, তোমার ছেলে কই গো? ও আমাকে অনেক জ্বালিয়েছে, আজ তার বদলা নিব। মানে রাজ তোর সাথে আসেনি? সে তো বলেছিল তোকে নিয়ে বাসায় আসবে, তাই আমি ওকে কোনো ফোন দিইনি। ও 3 দিন ধরে আমার সাথে দেখাই করে নাই, আর অফিসেও যায় নাই, তাই আমি মনে করলাম যে ও বাসায় আছে। এখন রাজের আম্মু কান্না করছে। তারা সবাই ভাবছে যে রাজ কোথায় গেল। অন্যদিকে রাজ লন্ডনে গিয়ে তার বন্ধুর বাসায় উঠেছে, আর আজ তার অফিসের প্রথম দিন, তাই সে অফিসের জন্য তৈরি হয়ে বের হবে। তারপর রাজ আর ইব্রাহিম, রাজের বন্ধু, অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে পৌঁছে রাজ অবাক না হয়ে পারল না, কারণ আমাদের অফিসের বস হলো নীলা। সে আমাকে দেখা মাত্র আমায় এসে জড়িয়ে ধরে আর বলে, আরে রাজ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তুমি কেমন আছো? ভালো ছিলাম না, কিন্তু এখন থাকবো। মানে তুমি কি বললে বুঝতে পারলাম না। আমি বললাম যে আমিও ভালো আছি। তা আঙ্কেল আন্টি কেমন আছে?
তারাও ভালোই আছে, যদিও আমি জানি না যে তারা কেমন আছে। তা কি মনে করে তোমাদের কোম্পানি ছেড়ে এখানে জয়েন করলে? এমনি গো, তেমন কিছু না। ওকে রাজ, তোমার সাথে পরে কথা হবে, এখন একটা মিটিং আছে তাই যেতে হবে, বাই। তারপর নীলা চলে গেল। এখন আপনারা হয়তো ভাবছেন নীলাকে আর আমি বা নীলাকে কেমন করে চিনি, তাই তো? তাহলে শুনুন, নীলা, আমি আর ইব্রাহিম একই সাথে পড়তাম, তাই আমি আর ওকে চিনি। আর আমি নীলাকে সবসময় নিজের বন্ধুই ভাবতাম, কিন্তু একদিন নীলা আমাকে এসে প্রপোজ করে, কিন্তু আমি এসব পছন্দ করতাম না, তাই আমি ওকে নিষেধ করে দেই। কিন্তু নীলা আমায় প্রতিদিন প্রপোজ করতে থাকে, তাই আমি তাকে বলি নেক্সট টাইম যদি সে আমায় প্রপোজ করে তাহলে আমি ওর সাথে আর বন্ধুত্ব রাখতে পারবো না। তাই সেদিনের পর থেকে নীলা আমায় আর প্রপোজ করে নাই। এর মধ্যে আমার লেখাপড়া শেষ হয়ে যায়। তারপর আমি দেশে ফিরে আসি, আর বাকিটুকু তো আপনারা জানেন। নীলা যাওয়ার পরে আমি ইব্রাহিমকে বলি, কিরে, এটা তো তোর কোম্পানি, তাহলে নীলা এখানকার বস কিভাবে? এটা আমার কোম্পানি, কিন্তু এর মালিক আমরা দুজন, আমি আর নীলা। তো তুই আমাকে আগে বলতে পারলি না যে এখানে নীলাও আছে? তাহলে আসছি না, তাই তো? এর জন্যই তো নীলার কথা আমি তোকে আগে বলি নাই। বেশ করেছিস। এখন এখান থেকে দূর হ, আমার কাজ আছে। তারপর আমি কাজ করতে শুরু করলাম। বিকালের আগে আমার সব কাজ শেষ হয়ে যায়, তাই আমি একটু অফিসের চারপাশটা ভালো করে ঘুরে দেখছিলাম। তখন পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখে। আমি তখন পেছনে ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে কি করছো রাজ? কিছু না, শুধু চারপাশের প্রকৃতি দেখছিলাম। ওহ, চলো আজ আমি আর তুমি দুজন একসাথে ডিনার করব। তা কি করে হয় বলো? সব হয়। বলে এক প্রকার জোর করে গাড়িতে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর নীলা গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করায়, আর আমরা সেখানে ডিনার শেষ করি। ডিনার করার সময় আমাদের অনেক কথাই হয়। তারপর নীলাই আমাকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে আসার পরে আমি সোজা ওয়াশরুমে চলে যাই, আর কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসি। আর তখনই আমার রবির কথা মনে হয়। আজ সারাদিন ওকে একবারও ফোন দেওয়া হয়নি, তাই আমি দেরি না করে ওকে ফোন দেই। কিন্তু ফোন দেওয়ার পর রবি যা বলে তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কেমন আছিস ভাই? এই তো ভালোই আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আমার বাড়ির সবাই কেমন আছে? কেউ ভালো নেই। তুই যাওয়ার পরে সবাই কেমন যেন হয়ে গেছে, আর আন্টি তোর জন্য প্রায় পাগল হয়ে গেছে। তুই ফিরে আয় ভাই। সময় হলে আমি ফিরে আসবো। আর নিশি আর আমার বাবু কেমন আছে রে? নিশি তো... রবি নিশির ব্যাপারে কিছু বলতে যাবে, তার আগে আমি বলি, বাদ দে নিশির কথা, তুই ভালো থাকিস আর আমার পরিবারকেও দেখে রাখিস। এই কথাগুলো বলেই আমি ফোন কেটে দেই। সে রাতে আমার আর ঘুম আসলো না। পরের দিন থেকে আমি আবার নতুন জীবন শুরু করার ব্যর্থ চেষ্টা করি। সকালে ফ্রেশ হয়ে ইব্রাহিমের সাথে অফিসে চলে যাই। আর অফিসে পৌঁছে নীলা বলে, রাজ কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো নীলা? আমিও ভালো আছি। কাজের চাপ বেশি দেয়নি তো তোমায়? আরে না, এতটুকু কাজ করার অভ্যাস আমার আছে। ও আচ্ছা, তোমার কাজ শেষ হলে আমি আর তুমি এক জায়গায় যাব, কেমন? সেটা না হয় যাবো, কিন্তু যাবেটা কোথায়? সেটা গেলেই দেখতে পারবে। আমিও আর বেশি না ভেবে কাজে মন দিলাম। আর কাজ করতে করতে কখন বিকেল হয়ে গেছে জানতেই পারি নাই। তখন হঠাৎ নীলা এসে বলল, কি গো, তোমার হলো? আর একটু আছে, তুমি দাঁড়াও। আমি আর দাঁড়াতে পারছি না, তুমি আমার সাথে চলো, আমি এই কাজটা অন্য কাউকে দিয়ে করাচ্ছি। বলে নীলা আমার কাজটা একজনকে দিয়ে আমাকে জোর করে বাইরে নিয়ে আসে। আমাকে বাইরে নিয়ে আসার পর নীলা বলে, তুমি গাড়িতে বসো, আমি আসছি। তারপর নীলা আবার অফিসের মধ্যে চলে যায়, আর আমি গাড়িতে উঠে বসি। কিছুক্ষণ পরে নীলা বের হয়ে আসে আর গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে। কিছুক্ষণ ড্রাইভ করার পরে আমরা একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়াই, আর নীলা বলে, রাত চলো। এটা আমায় কোথায় নিয়ে এলে? ভেতরে গেলেই দেখতে পারবে। তারপর আমি নীলার পিছু পিছু ভেতরে যাই। আর ভেতরে গিয়ে আমি অবাক হয়ে যাই, কারণ ভেতরে নীলার বাবা মা বসা ছিল। তার মানে এটা নীলাদের বাড়ি। তখন আমি বললাম, কেমন আছেন আঙ্কেল? কেমন আছেন আন্টি? ভালো বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, আমিও ভালো আছি। তারপর আরো অনেক কথা বললাম, আর খাওয়া দাওয়াও এখানেই করলাম। নীলা রাতে আমাকে ইব্রাহিমের বাসায় ধুয়ে যায়, তাই আমিও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। এভাবেই 5টা বছর পার হয়ে যায়। আর এই 5 বছরে নিশির জন্য আমার ভালোবাসায় এতটুকু কমে নাই, বরং বেড়েছে। তো প্রতিদিনের মতো আজও অফিসে গেলাম। আর অফিসে পৌঁছানোর পর নীলা আমার কাছে এসে বলল,
শোনো রাজ, আমরা আগামীকাল বাংলাদেশে যাব। সেখানে একটা মিটিং আছে, আর আমার সাথে তুমিও যাবে। তাই তোমার যা যা প্রয়োজন তুমি আজ বাসায় গিয়ে প্যাকিং করে নাও, আর কাল সকালে আমাদের ফ্লাইট। ওকে, ঠিক আছে। কেন জানি আমি ওকে মানা করতে পারলাম না। হয়তো অনেকদিন পর দেশে ফিরবো, এর জন্যই সেদিনকার মতো অফিস করে বাসায় চলে আসলাম। তারপর আমি আমার কিছু জিনিস প্যাকিং করে রাখলাম। পরের দিন সকালে আমি আর নীলা বাংলাদেশে চলে আসলাম, আর আমি ওখানকার যে কোম্পানির সাথে মিটিং হবে সেখানে গেলাম। আমি সেখানে গিয়ে আরও বেশি অবাক হয়ে যাই, কারণ এটা আর কারো না, আমার বাবার কোম্পানি, যার সাথে আমাদের মিটিং হবে। আমি কি করব তাই ভেবে পাচ্ছিলাম না। একবার মনে করলাম যে মিটিংটা অ্যাটেন্ড করব না, কিন্তু পরক্ষণে কি যেন হলো, আমি মিটিং প্লেসে চলে গেলাম। সেখানে গিয়ে আমি দেখি আমার বাবা একটা চেয়ারে বসা আছে, আর তার চেহারাটা কেমন যেন শুকিয়ে গেছে। তো আমি সেখানে গিয়ে সবার সাথে মত বিনিময় করলাম। আর আমি যখনই বাবার কাছে গেলাম, তখন বাবা আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরল আর বলল, কোথায় ছিলি বাবা এতদিন? আমাদের কথা কি তোর একটুও মনে পড়ে নাই? বাবা, অনেক মনে পড়েছে, কিন্তু আমি যে অপারগ ছিলাম। এখন আমার সাথে তুই বাসায় যাবি, তোকে দেখলে তোর আম্মু অনেক খুশি হবে। আব্বু, আমি যাব, তার আগে মিটিংটা শেষ করে নেই। সত্যি বলছিস তো? সত্যি। এতক্ষণ সবাই আমাদের দিকে তাকিয়েছিল আর বোঝার চেষ্টা করছিল যে কি হচ্ছে এগুলো। এমনি নীলাও অবাক হয়ে গিয়েছে, কারণ সেও আমার বাবাকে চিনে না। তাই সে আমার কাছে এসে বলল, তুমি বিজনেসম্যান নাজমুল সাহেবের ছেলে? তুমি এত বড় বিজনেসম্যানের ছেলে হয়ে আমাদের কোম্পানিতে একজন সাধারণ স্টাফ হয়ে কাজ কেন করছিলে? এর একটা কারণ আছে যেটা তুমি জানো না। কি কারণ আছে রাজ? মিটিং শেষ হোক, তারপর না হয় বলি। ওকে, ঠিক আছে। নীলার অবাক হওয়াই স্বাভাবিক, কারণ এই 5 বছরে আমি নীলাকে একবারের জন্য আমার আসল পরিচয়টা বলি নাই, যদিও সে জানতো আমাদের একটা কোম্পানি আছে। তারপর আমরা মিটিং শেষ করে বাহির হলাম, আর তখনই আমার চোখ গেল একটা বাচ্চার উপর। বয়স আর কত হবে, 5-6 বছর হয়তো, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে কতদিনের না চেনা। তাই আমি ওর কাছে যাই আর বলি, বাবা, তোমার নাম কি? কিন্তু ছেলেটা আমাকে অবাক করে দিয়ে পাপা বলে আমায় জড়ায় ধরে। কে তোমার পাপা? তুমি তো আমার পাপা, আমার মামুনি বলছে। আর জানো পাপা, তোমার জন্য আমার মামুনি প্রতিদিন কান্না করে। কে তোমার মামুনি বাবা? তখন ছেলেটি হাত দিয়ে একজনকে দেখিয়ে দেয়, আর সেটা আর কেউ না, সেটা হলো নিশি। মানে ছেলেটি আমার আর নিশি সন্তান। তার জন্য কি ওর জন্য এত টান অনুভব হইতেছিল, তখনই নিশি আমাদের সামনে চলে আসে, আর আমাকে দেখে সে খানিকটা স্তব্ধ হয়ে যায়, কিন্তু পরক্ষণে আমায় জড়িয়ে ধরে কান্না করে দেয়। কিন্তু তখন হঠাৎ নীলা কোথায় থেকে যেন চলে আসে, আর নিশিকে আমার বুকে দেখে ও নিশিকে তুলে ওর গালে 2টো চড় বসায় দেয় আর বলে, এই মেয়ে, তোমার লজ্জা করে না অন্যের স্বামীকে জড়াই ধরতে? অন্যের স্বামী মানে? হ্যাঁ, তুমি যাকে জড়াই ধরছো সে আমার হাজবেন্ড হয়। ও সরি, আমায় ক্ষমা করে দিয়েন। আর মিস্টার রাজ, আপনার ছেলেকে দেখে রাখবেন। এই কথা বলে নিশি বাইরে দৌড় দিল। আমিও নিশির পিছু পিছু গেলাম, কিন্তু আমি যেতে একটু দেরি করে ফেলেছিলাম, কারণ নিশি একটা কারের হাতে ধাক্কা খেয়েছে আর ওর মাথা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, আর বাইরে এসে দেখি নিশির মাথা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যেন আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারাতে যাচ্ছি। তাই আমি গিয়ে নিশিকে আমার কোলে তুলে নেই আর হসপিটালের দিকে দৌড়াতে শুরু করলাম। আর তখন কে যেন একটা কার নিয়ে এসে বলল উঠতে। তাই আমি দেরি না করে কারে উঠে বসি, আর কিছুক্ষণের মধ্যেই হসপিটালে পৌঁছে যাই, আর ডক্টররা নিশিকে নিয়ে ওটিতে চলে যায়। তাই আমি কারওয়ালাকে ধন্যবাদ দিতে যাই, আর গিয়ে দেখি সেটা আর অন্য কেউ না, আমার বন্ধু মামুন। আর মামুনকে দেখা মাত্র আমি কান্নায় ভেঙে পড়ি আর বলি, আমার নিশির কিছু হবে না তো? ওর যে কিছু হলে আমি বাঁচবো না রে। নিশির কিছু হবে না, আর তুই এভাবে ভেঙে পড়ছিস কেন? আজ আমার জন্য নিশির এই অবস্থা, কেন যে আমি আবার দেশে ফিরে আসলাম। এক থাপ্পড় দিব যদি আর একটিও বাজে কথা বলিস। আর নিশির কিচ্ছু হবে না, আর তুই এখানে শান্ত হয়ে বস। তারপর মামুন আমাকে এক জায়গায় বসিয়ে দেয় আর কোথায় যেন চলে যায়। কিছুক্ষণ পরে দেখি মামুন আমার ছেলেকে নিয়ে আসছে, আর ও আমাকে দেখে বলে, বাবা, মাম্মাম, ও মাম্মামি কি হয়েছে? তোমার মাম্মামের কিছু হয়নি বাবা, তুমি আমার কাছে এসো তো। তারপর আমি আমার ছেলেকে বুকের মাঝে জড়াই ধরি। কিছুক্ষণ পরে ডক্টর ওটি থেকে বাহির হয় আর বলে, আপনাদের ভাগ্য অনেক ভালো বলতে হবে, নয়তো রোগীকে যে অবস্থায় এখানে আনা হয়েছে, আমরা তো মনে করেছিলাম ওনাকে বাঁচানো সম্ভব হবে না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে উনি এখন সুস্থ আছে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সাহেব, আমার নিশিকে ফিরিয়ে দেওয়ার জন্য।
আরে এটা তো আমাদের কর্তব্য। আমি কি ওর সাথে দেখা করতে পারি? না, আপনি 6 ঘন্টা পরে ওনার সঙ্গে দেখা করতে পারবেন। আর তাছাড়া ওনার এখন সেন্স নেই। ওকে ডক্টর। ডক্টরের সাথে কথা শেষ করে এসে আমি আমার ছেলের কাছে বসি। আমি আর আমার ছেলে বসে আছি, তখন কেউ পেছন থেকে আমার নাম ধরে ডাক দেয়। তাই আমি পেছনে তাকাই কে ডাকছে দেখার জন্য। তখন দেখতে পাই আব্বু আর আম্মু দাঁড়ায় আছে। আর আম্মু আমাকে দেখে আর স্থির থাকতে পারলো না, আমার কাছে এসে কান্না শুরু করে দিল আর বলল, কোথায় ছিলি বাবা এতদিন? আমাদের কথা কি তোর একটুও মনে পড়ে না? আম্মু, মনে তো সবসময় পড়তো, কিন্তু আসার উপায় ছিল না। আর এই যে দেখো আমি এসে গেছি, আর কোথাও যাব না। সত্যি তো? সত্যি। তখন একজন নার্স এসে খবর দিল যে নিশির সেন্স পেয়েছে। তাই আমি আর দেরি না করে নিশির কেবিনে ঢুকে গেলাম। আমার পিছু পিছু বাকি সবাইও চলে এসেছে, কিন্তু নিশি আমাকে দেখে তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। সবাই নিশির সাথে কথা বলছে, আর নিশি সেগুলোর উত্তর শুধু হ্যাঁ অথবা নাতে দিচ্ছে, কিন্তু সে আমার দিকে একবারও তাকাচ্ছে না। এতে আমার অনেকটাই খারাপ লাগে। তাই আমি সবাইকে বলি, আমি আর নিশিকে একা কথা বলতে চাই, তাই প্লিজ সবাই যদি একটু বাইরে যেতে। অবশ্যই। তারপর সবাই বাইরে চলে যায়, আর আমি নিশির পাশে গিয়ে বসি, আর ওর হাত আমার হাতের মুঠোর মধ্যে নেই, আর বলি, নিশি আমি সরি। কথা বলবেন আমার সাথে? ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আমি যখন উঠতে যাব তখন নিশি আমার হাতটা ধরে ফেলে, আর আমি ওর দিকে তাকিয়ে দেখেও কান্না করছে। আরে পাগলি, কান্না করছো কেন? খুব খারাপ, শুধু আমায় কষ্ট দেন। বুঝলাম মনের ভিতর অনেক অভিমান জমা হয়ে আছে। গো, আমি খুব খারাপ, আর আমি ওয়াদা করছি আজকের পর থেকে তোমায় আর কখনো কষ্ট দিব না। এইভাবে বললে আমি বিলিভ করব না। তাহলে কিভাবে বলবো? কান ধরে বলেন। ওকে শোনাবো, এই তো কান ধরলাম। ওই ফাজিল, আমি কি আমার কান ধরতে বলেছি নাকি? তো কি হলো? আর ছেড়ে যাবে না তো? কখনো না। পাগলিটাও আমার বুকের মধ্যে মিশে গেল। ঠিক তখনই নীলা কেবিনে আসলো, আর নিশি নীলাকে দেখা মাত্র আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ওর মতে ও যদি আমায় ছেড়ে দিলেই হারিয়ে যাব। ভয় পেও না নিশি, আমি তো শুধু ক্ষমা চাইতে এসেছি। আসলে আমি জানতাম না যে রাজ তোমার কে হয়, তাই ওই কথাগুলো বলে ফেলেছিলাম। ইটস ওকে। থ্যাংক ইউ নিশি, অ্যান্ড গুড বাই। বলে নীলা চলে যায়। তখন আমি নিশিকে বলি, বাবু তুমি এখন রেস্ট নাও, তুমি এখন অনেকটাই উইক। তারপর নিশি আমার হাতটা ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ে। প্রায় 15 দিন পর নিশিকে রিলিজ দেওয়া হয়, আর নিশির পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস সময় লাগে। আর এই 1 মাস কেটেছে নিশির সাথে দুষ্টমি করতে করতে। একদিন রাতে আমি আর নিশি ছাদে বসেছিলাম, তখন নিশির কি যেন মনে হলো, আর সে আমার কোলের উপরে উঠে এসে বসলো, আর আমার গাল জড়ায় ধরে বলল, আমার একটা ফুটফুটে মেয়ে চাই, দিবেন? দিব। ও আমি ওর ঘাড়ে আমার নাক ডুবিয়ে গন্ধ নিচ্ছি, আর কথাগুলো বলছিলাম কেমন যেন নেশা ধরানো গন্ধ। তখন নিশি হঠাৎ করে ওর দুহাত দিয়ে আমার মাথা উঁচু করে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দেয়, আর পাগলের মতো চুষতে থাকে। নিশির এমন কাজ দেখে আমি খানিকটা অবাক হলেও পরক্ষণেই নিজেকে সামলে নেই, আর ওর কোমরটা জড়িয়ে ধরে নিজের দিকে টেনে আনি, আর ওর ঠোঁট চুষতে থাকি। এইভাবে প্রায় 10 মিনিট ছিলাম। তারপর আমি নিশির পাজাখোলা করে তুলে নিয়ে রুমের মধ্যে আসি, আর পা দিয়ে দরজাটা লাগিয়ে দিই। তারপর নিশিকে বিছানায় শুয়ে দিয়ে নিজের শার্টের বোতামগুলো খুলি, আর শার্টটা দূরে ছুঁড়ে মারি। তারপর নিশির ওপরে উঠে ওর ঘাড় সহ সারা শরীরে কিস করি, সাথে হালকা কামড় দেই। ফলে নিশি হালকা চিৎকার করছিল। তারপর আমি আস্তে আস্তে নিশির ব্লাউজের হুক খুলি, আর নিশি আবেশ আমাকে জড়াই ধরে। তারপর আর কমুন। আজ মেঘ যদি নিজে তামিমকে ধরতে হেল্প না করতো, তাহলে তামিম 2-1 দিনের মধ্যে আপনার উপর অ্যাটাক করতো। থ্যাংক ইউ রিধি, আজ তুমি না থাকলে আমরা কেউই বেঁচে ফিরতাম না। থ্যাঙ্কস তো মেঘের প্রাপ্য। সময় মতো কল না দিলে আমি ওখানে যেতে পারতাম না। তাহলে আমার সাথে ডিল ফাইনাল করতে যে আমেরিকা গেলে? তামিম আমেরিকায় ছিল, ওকে ফলো করার জন্য ইচ্ছে করে একটা ডিল করা, আর আপনাকে প্রোটেক্ট করা। আমার বোঝা হয়ে গেছে, এবার একটু আড্ডা দেই। টেনশন করতে করতে প্রাণের 12টা বেজে গেছে। আপনাকে টেনশন করতে কে বলেছিল? তুমি বুঝবে কিভাবে? তুমি তো আর। পুরোটা বলার আগে আকাশের মামুনি বলল, হয়েছে, আর টেনশন করতে হবে না। আসল অপরাধীর সাজা তো হয়ে যাবে এইবার, এখন আর টেনশন করতে হবে না। মেঘ, তুই একটু চা করে আনতে পারবি? আজ সারাদিন ধরে তোর হাতে চা খুব মিস করছি। আচ্ছা মা, আমি চা নিয়ে আসছি। এরপর মেঘ রান্নাঘরে গিয়ে সবার জন্য চা নিয়ে আসলো। সবাই চা খেতে খেতে বেশ আড্ডা দিচ্ছে। আকাশ বারবার মেঘকে দেখছে, কিছু একটা বলতে চাইছে, কিন্তু সবার সামনে বলতেও পারছে না।
মেঘ সেটা খুব ভালো করে বুঝতে পারছে, তাই এখান থেকে উঠে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে ইচ্ছে করে অনেকগুলো রান্নার আয়োজন শুরু করলো। কিছু সময় পর রিধি চলে গেল। আকাশের মা রিধিকে অনেক রিকোয়েস্ট করলো খাবার খেয়ে যেতে, কিন্তু রিধি জরুরি কাজে চলে গেল। এরপর সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করলো। খাবার খেয়ে মেঘ আর তানহা ছাদে বসে বসে গল্প করছে। গল্প করতে করতে এক পর্যায়ে তানহা বলে উঠল, এখন কি করবি? কিছু ভাবলি? কি সিদ্ধান্ত নিলি? চলে যাব। মেঘ? হ্যাঁ রে, চলে যাব। এগ্রিমেন্টের 1 বছর পার হয়ে গেছে। কাল সকালে এই বাড়ি ছাড়তে হবে। আর বিপদ বাড়িয়ে কি লাভ? মেঘ, তুই একটা বার স্যারের কথা চিন্তা করবি না? ওনার কথা চিন্তা করেই বলছি। আর তাছাড়া এগ্রিমেন্টে এটাই লেখা ছিল 1 বছর পর যে যার রাস্তা বেছে নেবে। আমার খেয়ালই ছিল না আজ 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। মেঘ, তুই কি জানিস স্যার তোকে? আমাকে কি? মেঘ, তুই আবারও ভুল করিস না। একটা বার স্যারের সাথে কথা বল। আমার কোনো কিছু বলার নেই। তোর নেই, কিন্তু ওনার থাকতে পারে। মেঘ, উনি যা বলার 1 বছর আগেই বলে দিয়েছেন। এখন আর নতুন করে কি বলবেন? তুই একটু এখানেই বসে থাক, আমি আসছি। তানহা উঠে নিচে চলে গেল। মেঘ বিড়বিড় করে কান্নায় ভেঙে পড়ে। একটু পর তানহা মেঘের কাঁধে হাত রেখে পাশে বসলো। আর মেঘ বলতে থাকে, কি রে, এসেছিস? এই কথা বলে তানহা মেঘের হাতে একটা ডায়েরি দিল আর বলল, এটা ধর। কি এটা? দেখতেই পাচ্ছিস একটা ডায়েরি। হ্যাঁ, তো এটা দিয়ে কি করব? পড়বি, এটা স্যারের ডায়েরি। স্যারের ডায়েরি আমি পড়তে যাব কেন? তোর এখনো অনেক কিছু অজানা মেঘ, এটা পড়লে অনেক কিছু জানতে পারবি। কিন্তু? কোনো কিন্তু না মেঘ, তুই পড়। ডায়েরির প্রথম লেখা ছিল আকাশের মেঘ মেঘ। লেখাটা দেখে কিছুটা অবাক দৃষ্টিতে তানহার দিকে তাকালো মেঘ। তানহা ইশারা করে পরের পেজটা উল্টাতে বলল। মেঘ তানহার কথায় মাথা নেড়ে সায় দেয়। পেজের দ্বিতীয় পাতায় উল্টিয়ে দেখে কিছু লেখা ছিল। আমি লাইফে আজ প্রথম দিন অফিসে জয়েন করলাম। কোম্পানিতে জয়েন করার পর জানতে পারলাম আগের ম্যানেজার আঙ্কেলকে চাকরি থেকে বাতিল করা হয়েছে। কিন্তু কেন বাতিল করা হয়েছে কেউ কখনো আমাকে জানায়নি, বা আমারও জানার ইচ্ছে হয়নি। আজ প্রথম অফিসে জয়েন করে বুঝতে পারলাম বাপি কতটা প্রেশারের মাঝে থাকতো। সারাদিন এত এত কাজ করেও বাসায় হাসি মুখে ফিরত আর আমাদের সাথে আড্ডা দিত। আমার দুঃখ একটাই, বাপিকে বুঝতে আমি দেরি করে ফেলেছি। আগে যদি বুঝে নিতে পারতাম তাহলে হয়তো এত তাড়াতাড়ি বাপিকে হারাতাম না। একটু একটু করে কোম্পানির সব দায়িত্ব বুঝে নিলাম। নতুন একজন ম্যানেজার নিয়োগ করলাম। দেখতে দেখতে কোম্পানিটা বেশ উন্নত হতে লাগলো। এরপর একটা করে নিয়োগ বিজ্ঞপ্তি পেপারে দিলাম, নতুন কর্মচারী লাগবে এটা উল্লেখ করে। এরপর কয়েকজনের ভাইবা নিয়ে সিলেক্ট করলাম। আজ আবার নতুন কর্মচারীর জয়েনিং করার দিন। নতুন একজন জয়েন করলো, তাও আবার একটা মেয়ে। দেখতে একদম পরীর মতো, টানা টানা চোখ, মায়াবী মুখ, বাঁকা ঠোঁটের হাসি, লাজুক মুখের চাহনি, একদম পরীর মতো দেখতে। যে একবার দেখবে সে প্রেমে পড়ে যাবে। আমারও ঠিক তাই হয়েছে। প্রথম দেখায় মেয়েটাকে আপন ভেবে নিয়েছিলাম, বাট জানতাম না যে মেয়েকে নিয়ে আমার মনের গহীনে অজানা একটা সুখের ঠিকানা গড়ে তুলেছি। সে মেয়েটা অন্য কাউকে ভালোবাসে। বাপিকে হারিয়ে পাগলের মতো হয়ে গিয়েছিলাম, কিন্তু ওকে দেখে পাগলামিগুলো থামানোর একটা মাধ্যম খুঁজে পেলাম। কিন্তু যেই দিন জানতে পারলাম পরীটা অন্য কাউকে ভালোবাসে, সেদিন আবারও খুব কষ্ট অনুভব করলাম। বুকের ভিতর কেমন যেন ব্যথা হতে লাগলো। মামনি আমার কষ্টগুলো মেনে নিতে পারছিল না, বারবার জানতে চাইতো। তাই একদিন মামনিকে সবকিছু বলে দিলাম। মামনি আমাকে সব সময় বোঝাতো, বলতো আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একদিন সে আমার হবেই। আর আমার নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা হয়তো আমাকে বাঁচাতে শিখালো। এরপর থেকে মেঘ কখন অফিসে আসতো, কখন কি করতো, সবকিছু নজর রাখতাম আমি। এইরকম পাগল ছিলাম আমি ওর জন্য। ও হ্যাঁ, পাগল আমি এখনো ওর জন্য। মনের গহীনে আজও আমি ওকে অনুভব করি। কিন্তু সমস্যা তো বাদলো অন্য জায়গায়। এমনটা হবে কখনো ভাবিনি, কল্পনাও করিনি আমি। কি থেকে কি হয়ে গেল, মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। কি করা উচিত আমার মাথায় ঢুকছে না। অবশেষে একজনকে পেলাম হেল্প করার জন্য, যে আমাকে প্রতিটা মুহূর্তে হেল্প করেছে। তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই, কিন্তু তবুও আমি তাকে ধন্যবাদ দিলাম। তার মাধ্যমে আসল ঘটনা জানতে পারলাম। হ্যাঁ, সে আর কেউ নয়, তানহা। একমাত্র তানহাই আমাকে সাহায্য করেছে। মেঘ তানহার নামটা দেখে মাথা তুলে তানহার দিকে তাকালো, তারপর আবার পড়া শুরু করলো। তানহা বলেছিল
মেঘ নাকি তার খুব ভালো বন্ধু, আর তানহা ওর সম্পর্কে সবকিছু জানতো। যাই হোক, আমি মেঘকে ভালোবাসি এটা তানহাকে মুখে না বললেও তানহা কিভাবে যেন বুঝে গেল। আর তখন তানহা আমাকে এটাও বলল মেঘ নাকি অন্য একটা ছেলেকে ভালোবাসে। বেশ কিছুদিন পর জানতে পারলাম মেঘ যে ছেলেটাকে ভালোবাসে সে ছেলেটা অন্য একটা মেয়েকে বিয়ে করে দেশ ছেড়ে চলে গেছে, তাও ওকে না জানিয়ে। খবরটা শুনে খুব কষ্ট হয়েছে ওর, যা আমি অনুভব করতাম। কাউকে কতটা ভালোবাসলে তার দেওয়া কষ্টগুলো সহ্য করা যায় না সেটা আমি খুব ভালো করেই জানি, আর জানি বলে ওকে সুখী দেখতে চেয়েছিলাম। কিন্তু খটকা একটা জায়গায়, মেঘ যে আমাকে ভালোবাসে না। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। আজ ওকে খুব কান্না করতে দেখলাম, কিন্তু এইভাবে মেঘ কেন কান্না করলো? মেঘ কি এখনো ভালোবাসার মানুষটার জন্য রাত জেগে কান্না করে? মেঘের কান্নার কারণ জানতে তানহাকে ডেকে পাঠাই। তারপর তানহার কাছ থেকে জানতে পারি ওর কান্নার কারণটা কি। মেঘের মায়ের হার্টের ফুটো অপারেশন করতে অনেক টাকার দরকার। মেঘ একা সবকিছু সামলাতে পারবে না, তাই কান্নায় ভেঙে পড়ে। সত্যি তো, কি করা থাকতে পারে ওর? ভালোবাসার মানুষকে হারিয়ে শত কষ্ট বুকে নিয়ে অফিসের সব কাজ সামলে নিত। আমিও সবসময় ওকে ইচ্ছে করেই কাজ বেশি দিতাম, সারাক্ষণ কাজের মাঝে ডুবিয়ে রাখতাম, যাতে করে সে স্বাভাবিক হতে পারে। আমি জানতাম ওর মায়ের অপারেশনের জন্য টাকাগুলো কাজ ছাড়া দিলে দান হিসেবে দেখবে, ভাববে আমি তাকে করুণা করছি। কিন্তু সত্যি তো এটা, আমি ওর মুখে একটুখানি হাসির ছোঁয়া দেখতে চাই। তখন ভাবলাম ওকে টাকাগুলো আমি দিব, কিন্তু টাকাগুলো এমনি এমনি নিবে না, কি করব এসব কথা ভাবতে লাগলাম। এরপর যখন ওকে বিয়ের কথা বলতে যাব তখন ওর প্রিয় মানুষটার সাথে দেখা হয়ে যায়, আর সে আমায় তার মনের কথাগুলো বলে। বেচারা অন্য দেশে গিয়ে নাকি অনুভব করেছে সে তার ভালোবাসার মানুষটাকে কতটা ভালোবাসে, তাই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দেশে ফিরে এসেছে। আমিও খুব বোকা, সহজে তার কথাগুলো বিশ্বাস করে নিলাম। কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র আমি নই, তাই আমি ওকে বলে দিলাম যে আমি তাকে বিয়ে করব, আর সেটা আজকেই। তখনই ও মেঘকে মারার হুমকি দেখায় আর অন্যান্যভাবে ব্ল্যাকমেল করতে থাকে। একটা সময় আমরা দুজনেই একটা সিদ্ধান্ত নিলাম, আর সিদ্ধান্ত এটাই যে মেঘকে বিয়ে করে যদি ওর মনে 1 বছরের মধ্যে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারি তাহলে সে আমার, নয়তো তাকে তার অতীতের মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এরপর বাধ্য হয়ে তাকে আমার বাসায় চুক্তির বউ করে আনি। আমি চাইনি ওকে কষ্ট দিতে, কিন্তু আমি যে খুব অসহায় ছিলাম, ওই মুহূর্তে তার মাকে বাঁচানো ছিল আমার একমাত্র লক্ষ্য। এরপর মেঘকে বউ করে নিয়ে আনলাম ঘরে, কিন্তু ওর মন থেকে ওর ভালোবাসার মানুষকে মুছে দিতে পারলাম না। একটা মিথ্যা মায়াজালে বন্দী ছিল, সেটা বুঝতে পারলাম না। আজ ওর জীবন থেকে সবচেয়ে কাছের মানুষ হারিয়ে গেল। ওর মা ওকে এভাবে ছেড়ে চলে যাবে আমি বা বাসার কেউ কল্পনাও করিনি। সেদিন ওর কষ্টগুলো সহ্য করতে পারছিলাম না। ইচ্ছে করছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, মেঘকে কষ্ট দিও না আল্লাহ, ওর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। সেদিন ওকে অনেক কষ্ট করে বোঝাই, মাকে হারিয়ে কেমন যেন হয়ে গেছে মেয়েটা। এরপর অনেক কষ্টের বিনিময়ে মেঘকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলাম। আজ ওকে ছেড়ে 3 মাসের জন্য আমেরিকা যাব। জানি না এই 3টা মাস আমার কিভাবে কাটবে, শুধু জানি আমি আমার মায়াবতীকে খুব মিস করব। এরপর আর কিছু লেখা নেই। এরপর মেঘ কয়েকটা পেজ উল্টে দেখলো আরো কিছু লেখা। আজ দেশে ফিরলাম, 3 মাসের কাজ 2 মাসে শেষ করলাম। একটা ডিল ফাইনাল করতে যাওয়া। বাসায় এসে মেঘকে সারপ্রাইজ দিব ভেবেছিলাম, কিন্তু মেঘ যে আমার জন্য বিরাট সারপ্রাইজ রাখবে আমার জানা ছিল না। আজ 3 বছর পর মামনিকে হাঁটতে দেখেছি, আর সেটা শুধু মেঘের জন্য। দেশে ফিরে বারবার মেঘকে বলতে চেয়েছি, মেঘ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কোথায় যেন একটা বাধা আমাকে আটকে দিত। এই একটা চুক্তির জন্য মেঘকে সত্যি কথাটা বলতে পারছি না। কি যে কষ্ট লাগে না বলা কথাগুলো চেপে রাখতে, সেটা শুধু আমি জানি। আজ আমার জন্মদিনে মেঘ আমার জন্য যে আয়োজন করলো, প্রথমে একটু কষ্ট লাগলেও ওর কথাগুলো শুনে নিজেকে খুব সুখী মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ একমাত্র আমি। কিন্তু ওর কথা দ্বারা এটা বুঝতে পারলাম ওর এই বন্ধন থেকে মুক্ত হওয়ার খুব ইচ্ছে। হয়তো মেঘ পারেনি আমাকে ভালোবাসতে, কিন্তু ও কি জানে সে যদি এই বন্ধন ছেড়ে চলে যায় পরের দিন আমি মারা যাব। ওকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি কি করব এখন? মেঘ পেজ উল্টাচ্ছে, কিন্তু তাতে আর কোনো কিছু লেখা নেই। মেঘ ডায়েরিটা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, কেন এত ভালোবাসলেন উনি আমাকে? আমি যে তামিমের জন্য ওনাকে মেনে নিতে পারতাম না। বারবার মনে হতো আমি তামিমকে ঠকাচ্ছি, কিন্তু তামিম আমাকে এইভাবে ঠকাবে আমি কল্পনাও করিনি। আমি এটাও জানতাম না তামিম অন্য কাউকে বিয়ে করে আমার থেকে দূরে সরে গেছে, অথচ আমি কিনা তামিমকে ভালো ভেবে এসেছি। এইবার তো জানলি। উনি এখন কোথায়? জানি না, রুমে দেখিনি। মেঘ তাড়াতাড়ি নিচে চলে গেল। তারপর ডায়েরিটা রুমে রেখে মায়ের কাছে গেল। মেঘ মায়ের রুমে গিয়ে বলতে লাগলো,
মা ওনাকে দেখেছেন? গাড়ি নিয়ে কোথায় যেন গেল, কিন্তু এখনো ফিরছে না কেন? মা আপনাকেও কিছু বলে যায়নি? আমাকেও কিছু বলে যায়নি, তাহলে কোথায় গেল উনি? মেঘ আকাশের ফোনে বারবার কল দিচ্ছে, বাট ফোন বন্ধ। এত রাতে লোকটা গেল কোথায়? এরপর মেঘ বলল, আমি এখন কিভাবে খুঁজবো, কোথায় পাবো ওনাকে? মেঘ টেনশনে পড়ে গেছে, কি করবে এটা ভেবে। তানহা মেঘকে বোঝানোর চেষ্টা করছে টেনশন না করার জন্য, কিন্তু টেনশন কি বলে হয়? টেনশন তো নিজের অজান্তে আসে। এরপর মেঘ বলল, তানহা আমার খুব ভয় হচ্ছে, উনি বাসায় আসছে না কেন? মেঘ, তুই এত চিন্তা করিস না, একটু পর চলে আসবে। কাজ পড়ে গেছে হয়তো, তাই বেরিয়ে গেছে। তুই এত টেনশন নিস না। এত রাতে কিসের কাজ থাকতে পারে? রাত 11টা বাজে। তানহা, তার কি একবারও মাথায় যায় না? কেন এভাবে বাসার সবাইকে চিন্তায় রেখে বাহিরে গেল? এমন কেন উনি? মেঘ কপালে হাত দিয়ে টেবিলের সাথে কোণে লাগিয়ে বসে আছে। একটু পর কলিং বেলের আওয়াজ। মেঘ তাড়াতাড়ি করে উঠে গিয়ে দরজা খুলে দিল। আকাশকে দেখে একটু রাগী লুক নিয়ে কোমরে হাত দিয়ে ওর দিকে তাকালো। আকাশ একটু ভয় পেয়ে গেল। মেঘকে এভাবে দেখে একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? সরে দাঁড়াও, ভিতরে যাব। এতক্ষণ কোথায় ছিলেন? তোমাকে সবকিছু বলতে বাধ্য নই। কি? আকাশ কিছু না বলে মেঘের হাতে আলতো করে ধরে সামনে থেকে সরিয়ে ভেতরে গেল। তারপর তানহার কাছে গিয়ে কি যেন বলল। এরপর তানহা তাড়াতাড়ি মেঘের কাছে গিয়ে খাবার আনতে বলল। মেঘ, ক্ষুধা লাগছে, খাবার রেডি করবি, আয়। উফ তানহা, আগে জানতে দে না উনি কোথায় ছিলেন এতক্ষণ। ধুর, সেটা পরে জানলেও হবে। আমার ক্ষুধা লাগছে, আগে খাবার দিবি, আয় দোস্ত। এই মেয়ে শুধু খাওয়ার জ্বালা। মেঘ রাগে গজ গজ করতে করতে রান্নাঘরে চলে গেল। তারপর সবাইকে খাবার খেতে দিয়ে নিজেও খাবার খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে মেঘ রুমে চলে গেল। রুমে গিয়ে মেঘ তো পুরোই অবাক, কারণ টেবিলের উপর একটা কাগজ রাখা ছিল। আর সারা রুম খুঁজেও মেঘ আকাশকে পেল না। মেঘ পেপারটা হাতে নিয়ে দেখলো আর নিজে নিজে বলতে শুরু করলো, এটা কি? উনি এটা কেন করলেন? খুব শখ আমাকে ডিভোর্স দেওয়ার, তাই না? আজ দেখাবো মিস্টার কিভাবে আমাকে ডিভোর্স দেয়। এই বুঝে ওনার ভালোবাসা। 1 বছরের সব অনুভূতি শেষ হয়ে গেল। এই জন্যই তখন বাইরে গেছিল। শয়তান বানর হনুমান কোথায় গেল এখন? এই ডিভোর্স পেপারের 12টা আমি বাজাচ্ছি। এই কথাটা বলে মেঘ রান্নাঘরে গিয়ে দেশলে আনলো। তারপর পেপারে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিল। পেপারটা পুরো ছাই হয়ে গেছে। মেঘ এক হাত দিয়ে অন্য হাতে তালি বাজিয়ে বলতে লাগে, এবার দেখবো আকাশ চৌধুরী আমাকে ডিভোর্স দেন কিভাবে। কিন্তু বজ্জারটা গেল কই? ড্রয়িং রুমেও দেখলাম না। তানহার সাথে আড্ডা দিতে গেল নাকি? দেখি তো। এ কথা বলে মেঘ তানহার রুমের সামনে চলে গেল। গিয়ে দেখে তানহার রুমের দরজা লক করা। তার মানে তানহা ঘুমিয়ে পড়েছে। এরপর মায়ের রুমের গিয়ে দেখে মাও ঘুমাচ্ছে। বাকি রইল একটা জায়গা, সেটা হলো ছাদ। ছাদে নয় তো উনি। এরপর মেঘ নিজে নিজেই বলল, এত রাতে উনি ছাদে যাবে কেন? ধুর, এত ভেবে কাজ নেই, গিয়ে দেখে আসি। মেঘ ছাদের দিকে পা বাড়ালো। ছাদে গিয়ে দেখে পুরো ছাদটা জুড়ে মোমবাতি জ্বালানো। মোমবাতি জ্বালানো দেখে মেঘ নিজে নিজেই বলল, এ মা, ওনাকে আবার ভূতে ধরলো নাকি? এইভাবে কেউ ছাদের উপর মোমবাতি জ্বালায় নাকি? কিন্তু উনি গেলেন কোথায়? মেঘ ঘুরে ঘুরে ছাদের চারপাশ দেখছে। চারপাশে মোমবাতির আলোয় ভরে উঠেছে। হঠাৎ মেঘের মনে হলো কেউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। এমন ভাবে জড়িয়ে ধরেছে যেন মেঘ পালাতে না পারে। আকাশের এমন কাণ্ড দেখে মেঘ বলে উঠল, এইসবের মানে কি? বুঝলে কিভাবে আমি এসেছি? মন বলেছিল। আর কি বলে শুনি? আমার মাথা বলে। এইভাবে সারা ছাদ জুড়ে মোমবাতি কেন? কেন মানে? আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী, তাই। ঘোড়ার ডিম, কিসের বিবাহ বার্ষিকী? দিন শেষ হয়ে রাত পার হয়ে যাচ্ছে আর ওনার মাথায় এখন বুদ্ধি এসেছে আজ নাকি বিবাহ বার্ষিকী। বললেই হলো, এখনো 5 মিনিট বাকি আছে। তাতে কি হয়েছে? হ্যাপি অ্যানিভার্সারি মাই ডিয়ার ওয়াইফ। ছাড়েন তো। মেঘ জোরে ধাক্কা দিয়ে আকাশকে সরিয়ে দিল। তখন আকাশ মেঘকে বলে উঠল, এটা কি হলো? আজ আমাদের অ্যানিভার্সারি আর তুমি কি না এইভাবে রিয়্যাক্ট করছো? অ্যানিভার্সারি? হ্যাঁ অ্যানিভার্সারি। এটা নকল বিয়ের 1 বছর পূর্ণ হলো। যে বিয়ের কোনো মানে নেই, নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশা। আর সেই বিয়ের উপলক্ষে এই সব, তাই তো? কি দরকার আছে এসবের? মেঘ, ঠিক বলেছে। আপনি যা ভাবছেন, যা চাইবেন তাই হবে। একবারও অন্যের ইচ্ছার মূল্য দিবেন না। একবারও বুঝবেন না আমি কি চাই, আমার মন কি চাই। একবারও জানতে চেয়েছেন আমার মনে কি আছে? আকাশ মেঘের কথা শুনে চুপ করে রইল, কোনো কথা বলছে না। মেঘ আবার বলে উঠল,
ডিভোর্স দিবেন তাই তো? ঠিক আছে, আপনার ইচ্ছেতেই সব হবে। এই বিয়েটা যখন আপনার ইচ্ছে হয়েছে, ডিভোর্সটাও আপনার ইচ্ছেই হবে। আকাশ মেঘের সামনে গিয়ে তার দুই কাঁধে হাত রাখলো আর বলল, মেঘ আমার কথা শুনো। কি আর শুনবো? সব কথাই তো শুনি আপনার। আজও শুনবো ভাবছেন কিভাবে আপনি? ডিভোর্স পেপার রেডি করে আনলেন, একবারের জন্য আমাকে জানানোর প্রয়োজন মনে করেননি? আমি কি এতটাই খারাপ? আমার কথা বলার মতো, প্রকাশ করার মতো কি কোনো ইচ্ছে নেই, কোনো দাম নেই আমার? মেঘ এই কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছে। আকাশ কি করবে না করবে বুঝতে পারছে না। মেঘ যে ভীষণ রেগে আছে এটা আকাশ ঠিকই বুঝতে পারছে, কিন্তু অভিমানও জমেছে অনেক তার। সত্যি তো আকাশ কিভাবে ভুলটা করলো? মেঘকে না জেনে ডিভোর্স ব্যাপারটা আনা উচিত হয়নি। একটা বারের জন্য মেঘকে জানাতে পারতো। আকাশ কি করবে না করবে বুঝতে না পেরে হুট করে মেঘকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার পরশ এঁকে দিল আর বলল, আই এম সরি মেঘ, খুব বড় একটা ভুল করে ফেলেছি। আর কখনো এমন হবে না লক্ষ্মীটি, প্লিজ কেঁদো না। আকাশের কথা শুনে মেঘের কান্না আরো দ্বিগুণ বেড়ে গেল। মেঘ খুব কান্না করছে, আকাশের শার্টের পেছনে খামছে ধরে। অনেকটা সময় পর মেঘের মাথায় দুষ্টু বুদ্ধি এলো আর আকাশকে বলতে লাগলো, এই বিয়ের কোনো মানে নেই, তাই বলছি কি আমাদের ডিভোর্সটা হয়ে যাক। আপনি তো ডিভোর্স পেপার রেডি করে আনলেন, তাই আর দেরি করা ঠিক হবে না। 12টা অলরেডি বেজে গেছে, আর 1 বছরের চুক্তির সময়ও শেষ। মেঘের কথায় আকাশের মাথায় আকাশ ভেঙে পড়লো। এসব কি বলছে মেঘ? আকাশ মেঘকে বুক থেকে সরিয়ে নেয়, এরপর মেঘের হাতে হাত রেখে বলে, তুমি এসব কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি, আমি কালকে সকালেই চলে যাব, শুধু আজকের রাতটাই এখানে। মেঘ, স্টপ দিস ননসেন্স। আকাশের ধমকে মেঘ অনেকটা ভয় পেয়ে কেঁপে উঠলো। এক হাত দিয়ে শাড়ির আঁচল আঙ্গুলের সাথে পেঁচাচ্ছে, অন্য হাতে শাড়িটা ধরে আছে। ভয়ে ভয়ে কোনো কথাই বলছে না। আকাশ আবার বলে উঠলো, ভালোবাসি দূরে থাকার জন্য নয় মেঘ, এটা ঠিক যে তোমাকে একরকম জোর করে বিয়ে করেছি। আমি তখন অসহায় ছিলাম, তোমাকে বাঁচানোর কোনো উপায় ছিল না আমার কাছে। তবুও তোমার মতামত নেওয়ার দরকার ছিল। আর এখন যেহেতু মতামতের কথা উঠলো, তো ঠিক আছে, তুমি যেতে চাইলে যেতে পারো, আমি তোমাকে বাধা দিব না। তোমার ইচ্ছার মূল্য আমি দিব। তুমি চাইলে ডিভোর্স পেপারে সাইন করে দিব, সব করতে রাজি আমি। কিন্তু প্লিজ তোমাকে ভুলে যেতে বলো না, এই কাজটা আমি করতে পারবো না মেঘ, কোনোদিনও না। আকাশ কথাগুলো বলে ছাদ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। যে আকাশ চলে যাবে ঠিক তখনই মেঘ আকাশের হাতটা ধরে ওকে আটকালো। আকাশ মেঘের দিকে ঘুরে থাকে, অবাক হয়ে গেল। এ কি, মেঘ তো কান্না করছে। মেঘের কান্না দেখে আকাশ বলল, কি হলো, এখনো কান্না করছো কেন? বলছি তো তোমার ইচ্ছার মূল্য আমি দিব। আমি ডিভোর্স পেপারে সাইন করে নিয়ে আসছি, তুমি সাইন। পুরোটা বলার আগে মেঘ বলল, আর একবার ডিভোর্সের কথা উঠলে মাথা ফাটিয়ে দেব। এখন তো তোমার ইচ্ছে। আমি কি একবারও বলেছিলাম আমি ডিভোর্স চাই? আমি কি একবারও বলেছিলাম আমি আপনার কাছ থেকে দূরে থাকতে চাই? আমি কি একবারও বলেছিলাম আমি আপনাকে ঘৃণা করি? সবসময় নিজের যা ভালো মনে হলো তাই করলেন, আবার এখন বলছেন ডিভোর্স দিবেন। ডিভোর্স কি এত সহজ নাকি যে আপনি চাইবেন আর আমি দিয়ে দেব? মানে খুব সোজা, আমি ডিভোর্স পেপারটা পুড়িয়ে ফেলেছি। কি, কখন করলে এটা? কেন খুশি হননি? ওটা পুড়িয়ে দিলে কেন? পোড়ালাম কেন আবার? আমার ইচ্ছে হয়েছে তাই পুড়িয়ে ফেলেছি। তোমার ইচ্ছে হলে ওটা পুড়াবে কেন, আমাকে জানাবে না? বেশ করেছি। আমি আবার আনবো? আমি আবারও পুড়িয়ে ফেলবো। তবু আমি আবার আনবো? আমি তবুও ওটা পুড়াবো। কেন পুড়াবে? ভালোবাসি তাই। মেঘ মেঘ নিজে থেকে আকাশকে জড়িয়ে ধরল। আকাশও নিজের 2 হাত দিয়ে মেঘকে নিজের বাহু জোরে জড়িয়ে নেয়। এরপর মেঘ বলতে শুরু করে, জানো তামিম, যখন আমাকে ছেড়ে গিয়েছিল খুব কষ্ট পেয়েছিলাম। জানতাম না তামিম এতটা খারাপ মনের মানুষ। যেদিন তানহা বলল তামিম প্রতারক, বিশ্বাস হয়নি তানহার কথাগুলো। কিন্তু যেদিন জানতে পারলাম তামিমের বাবা আপনাকে মেরে ফেলার জন্য বারবার চেষ্টা করেও মারতে পারছে না, তখন নিজের অজান্তেই মনের ভেতর ঝড় বইতে শুরু করে। মাকে হারিয়েছি, এখন যদি আপনাকে হারাই তাহলে আমি কিভাবে বাঁচবো বলতে পারেন? মাকে জিজ্ঞেস করে অনেক কষ্টে ম্যানেজার আঙ্কেলের বাসার ঠিকানাটা জোগাড় করি। তারপর জানতে পারলাম ম্যানেজার আঙ্কেলের ছেলে হলো তামিম। তামিম তার বাবার সাথে তাল মিলিয়ে আপনাকে মেরে ফেলতে চায়। তখন ইচ্ছে করেছিল নিজের হাতে তামিমকে মেরে ফেলি। যেই তামিম আপনাকে মেরে ফেলতে চায় তার সাথেই হাত মিলিয়ে আপনি আমাকে চুক্তির বউ করে আনলেন। জানেন, তামিমকে ভুলতে শুরু করেছিলাম, কিন্তু আপনার দেওয়া চুক্তিটা দেখে আবারও মনের ভেতর কষ্টের পাহাড় গড়ে ওঠে। অফিসে একটা মেয়ে জব করে, চুপি চুপি তাকে দেখে ভালোবেসে ফেললেন, আবার মিথ্যে চুক্তি দিয়ে বিয়েও করলেন। একটিবারও বলতে পারলেন না তাকে আপনি ভালোবাসেন? বলতে পারলেন না, মেঘ আমি আপনাকে ভালোবাসি? কেন বলেননি সত্যিটা আমাকে? আমি কি পারতাম সত্যিটা জেনেও আপনার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারতাম, এই বন্ধন ভেঙে দিতে?
মেঘ সরি, আর জীবনেও এমন কথা মুখে আনবো না, কোনোদিনও তোমাকে দূরে যেতে দিব না। এই চুক্তিটা যদি সত্যি হতো, যদি এমন হতো আপনার কাছ থেকে আলাদা হতে হতো, তাহলে আমি মরেই। পুরোটা বলার আগে আকাশ মেঘের ঠোঁটে হাত দিয়ে আটকায় আর বলতে থাকে, এসব বলবে না, চুক্তিটা সত্যি হোক বা মিথ্যে, এই চুক্তির মাধ্যমে আমি তোমাকে বউ করে পেয়েছি। মেঘ, প্রতিটা মুহূর্তে মনে হতো 1 বছর তুমি আমাকে ভালোবাসবে নাকি ছেড়ে চলে যাবে। যদি আমাকে নিয়ে তোমার মনে ভালোবাসার জন্ম না হতো তাহলে জানি না আমি কি করতাম। এবার মেঘ আকাশকে জড়িয়ে ধরল। এরপর মেঘ পা থেকে জুতা খুলে আকাশের পায়ের উপর পা তুলে দিয়ে একদম কাছে চলে গেল। মেঘের নিঃশ্বাসের প্রতিটা ছোঁয়া আকাশের মুখে গিয়ে লাগছে। আকাশ যেন একটা ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছে, সে এক অনুভূতি কাজ করছে। এরপর আকাশ ও মেঘের কোমরে 2 হাত দিয়ে টেনে মেঘকে আরো কাছে নিয়ে আসলো। সবসময় ভালোবাসি কথাটা বলার প্রয়োজন হয় না, ভালোবাসার মানুষের প্রতিটা ছোঁয়া ভালোবাসি বলে দেয়। অন্যদিকে মেঘ 2 চোখ দিয়ে আকাশকে দেখছে গভীর এক দৃষ্টি নিয়ে। মেঘ আকাশের চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজে পেয়েছে তার আসল ঠিকানা। এই ঠিকানা ছেড়ে মেঘের চলে যাওয়ার শক্তি নেই। মেঘ চায় না আজ এই মায়া কাটাতে, মেঘ চায় আজ আকাশের মাঝে নিজেকে বিলীন করে দিতে। আকাশ একটু একটু করে মেঘকে তার মাঝে মিশিয়ে নিচ্ছে। মেঘ বুঝতে পারে আকাশ তার ঠোঁটের স্পর্শ নিতে একদম কাছে চলে এসেছে। মেঘের ঠোঁট দুটি কাঁপতে শুরু করলো। আকাশ মেঘের ঠোঁটে কিস করতেই মেঘ চোখ দুটি বন্ধ করে নেয়। এক হাত দিয়ে মেঘ আকাশের চুলগুলো শক্ত করে ধরে আছে, অন্য হাতে আকাশের পিঠে খামচে ধরে রাখলো। আকাশ মেঘের ঠোঁটে নিজেকে ডুবিয়ে নিচ্ছে। প্রায় মিনিট 2 পর আকাশ মেঘকে ছেড়ে দেয়। মেঘ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আকাশ মেঘের 2 গালে হাত দিয়ে মুখ উঁচু করে কপালে ভালোবাসার পরশিকে দিয়ে কোলে তুলে নিল। আকাশের এমন কাণ্ড দেখে মেঘ বলে উঠল, আরে আরে করছেনটা কি? কেন দেখতে পাচ্ছ না আমি আমার বউকে কোলে তুলে নিলাম? ছি, এইভাবে কোলে নিতে লজ্জা করে না আপনার? আমার বউকে আমি কোলে নিছি, লজ্জা করবে কেন? যদি কেউ দেখে ফেলে? কেউ দেখবে না পাগলি, আর দেখলে দেখুক, আমি কোনো কিছুই ভয় করি না। আমি কি অন্যের বউকে কোলে নিছি নাকি নিজের বউকে নিছি? এবার মেঘ 2 হাত দিয়ে আকাশের গলা জড়িয়ে ধরে লজ্জায় বুকে মুখ লুকালো। আকাশ মেঘকে কোলে করে রুমে চলে আসলো। মেঘ লজ্জায় চোখ মেলে তাকাতে পারছে না। এরপর কি হয়েছে আমি আর জানি না। অবিবাহিত মানুষ, জানবই বা কি করে? বিয়ে করে না হয় পরে অন্য কোনো দিন বলবো, হয়তো বাকিটা ইতিহাস হয়ে গেছে যেটা আমার আজও অজানা। আর আপনারাও আজও অন্যের এগুলো শুনতে বা দেখতে নেই, বুঝলেন? সকালবেলা মেঘের ঘুম ভাঙতে দেখে আকাশ ওর দিকে তাকিয়ে আছে, আর মেঘ আকাশের কলার চেপে ধরে আছে। আকাশের এমন তাকিয়ে থাকা দেখে মেঘ আকাশকে রেখে বিছানা থেকে নামতে যাবে, ঠিক তখনই আকাশ মেঘের হাত ধরে আটকে নেয়। মেঘ নিজের হাত ছাড়াতে চেষ্টা করে, বাট পারছে না। এরপর আকাশ মেঘকে বলে উঠল, গুড মর্নিং তো বলে যাও। প্লিজ হাত ছাড়ুন, সবাই ঘুম থেকে উঠে গেছে, রান্না করতে হবে, আর তাছাড়া কেউ দেখে ফেলবে তো। না, ছাড়বো না। এবার আকাশ নিজে উঠে দাঁড়ালো। এরপর পেছন থেকে মেঘকে জড়িয়ে ধরে মেঘের চুলে মুখ গুছে দেয়। মেঘ বাধ্য হয়ে আকাশের দিকে ঘুরে আকাশের কপালে চুমু এঁকে দেয়। এরপর আকাশ নিচ থেকে মেঘকে ছেড়ে দেয়। মেঘ এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে ঢুকে। ঠিক তখনই আকাশ বলতে শুরু করলো, সময় আমারও আসবে, তখন দেখে নিব। এরপর সবাই একসাথে খাবার টেবিলে নাস্তা করতে যায়। নাস্তা টেবিলে সবাই বসে আছে। একটু পর আকাশ ওর দিকে তাকিয়ে মেঘ আর তানহা হাসতে শুরু করে। ওদের হাসি দেখে আকাশ বলল, ওভাবে হাসছো কেন? কই কিছু না, এমনি। মেঘ উঠে আকাশের কাছে যায়, তারপর শাড়ির আঁচল দিয়ে আকাশের কপালে লেগে থাকা লিপস্টিক গুলো মুছে দেয়। আকাশের মা কোনো কথা না বলে মুচকি হেসে নিজে নিজে খেতে শুরু করলেন। এদিকে তানহা হেসেই যাচ্ছে। তানহার হাসি দেখে মেঘ বলল, তানহা এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, তোর বেলায় দেখবো কি করিস তুই। ধুর বাবা, দেখবি কিভাবে? তোকে তো আমার বিয়েতে ইনভাইট করব না, শুধু 2 জনকে করব, আর সেটা হলো সারান আন্টি, তাই না গো আন্টি? তানহার এই কথাগুলো শুনে আকাশ আর আকাশের মা হেসে উঠল। মেঘ এবার একটু রেগে গিয়ে বলে উঠল, আমাকে দাওয়াত দিবি না? না, দেব না। তুই তো আমার একমাত্র শত্রু, আর শত্রুকে কেউ বিপদ বাড়াতে ডাকে নাকি? আমি তো শত্রু, তাই না? হ্যাঁ, তুই আমার একমাত্র শত্রু। বের হয়ে যায় এক্ষুনি। ওই, এটা তোর বাসা নয়, এটা আমার বেস্টুর বাসা। কে তোর বেস্টু? কেন, তুই জানিস না? আমার বেস্টুর নাম কাশফিয়া হাসান মেঘ, ওরূপে মিসেস আকাশ মাহমুদ। তবে রে, আজ তোকে আমি। মেঘ তানহার পেছনে ছুটছে। দুজন সারা ঘর ছোটাছুটি করলো। একটা সময় তানহা গিয়ে আকাশের পেছনে দাঁড়ালো। ঠিক তখনই মেঘ বলে উঠল, বেঁচে গেলি ডাইনি।
স্যার থুক্কু দুলাভাই বলে আজ থেকে। দেখেন না আপনার বউটা কি শৈতান, নিজের বান্ধবীকে কেউ এভাবে দৌড়ানি দেয় বলেন? মেঘ, এবার একটু থামো। বেচারি হাঁপিয়ে গেছে, আর ছোটাছুটি করতে পারবে না। আপনি ওর দলে? ঠিক আছে, আমিও দেখব। কি দেখাবে তুমি? আপনাকে দেখে নেব। 1 বছর ধরে তো দেখছো, আর কি দেখবে? ফুট ছাই, ভাল লাগে না। কথাটা বলে মেঘ রাগ করে সোফায় গিয়ে বসে। কারোর সাথে কথা বলছে না মেঘ। তানহা ওর রাগ ভাঙানোর জন্য মেঘের পাশে গিয়ে বসলো। মেঘ নিজের পা দুটি সোফায় তুলে 2 হাত দিয়ে ধরে পা নাচিয়ে যাচ্ছে। তানহা মেঘের কাছে গিয়ে বলল, মেঘ বলছি কি, আমার বিয়েতে তুই 1 সপ্তাহ আগেই যাস। তোকে ছাড়া তো আমি কোণে সাজতে পারবো না রে। তুই কে রে? তোর বিয়েতে আমি কেন যাব? প্লিজ রাগ করিস না, আমি তোর সাথে ফান করছি। হ্যাঁ পারবি তো, মাও ছেড়ে চলে গেছে স্বার্থপরের মতো, এখন তুইও যা। আমার কাউকে লাগবে না, সবাই চলে যাও, সবাই। মেঘ আই এম সরি, আমি ওভাবে বলিনি, কেন ভুল বুঝছিস? মেয়ে বলে কি? আমি আবার কখন মরলাম? মেঘ চুপ করে আছে, কোনো কথাই বলছে না। মামুনি আবার বলতে লাগলো, আমি কি তোর মা নই? আমাকে তুই পর করে দিবি? তোর জন্য আমি আবার নতুন করে হাঁটতে শিখেছি, আর তুই কিনা বললি তোর মা তোকে ছেড়ে চলে গেছে। তাহলে আমি তোর কি হই মেঘ? মা। তাহলে কিভাবে বললি আমি স্বার্থপর? সরি মা। হয়েছে, আর সরি বলা লাগবে না। আমার তো তোকে নিয়ে কত চিন্তা হচ্ছিল, আমার ছেলের বোকামির জন্য না আবার তোকে হারিয়ে বসে, এমন এমন কাজ করে যার জন্য কষ্ট পায়। মেঘ মাথা তুলে আকাশের দিকে তাকালো। আকাশ মেঘের দিকে তাকাতেই মেঘ মুখ ভেঙচি দিয়ে মায়ের বুকে মাথা রাখলো আর বলতে থাকে, মা, আমাদের মাঝে ওই পাজি ছেলেটাকে টানবেন না তো। কত বড় সাহস ওর! ও আমাকে এগ্রিমেন্টে সই করিয়ে বিয়ে করে, আবার নিজেই কষ্ট পায়। কি বুদ্ধি ওনার! মা আর মেয়ে মিলে এখন আমাকে পচানে দিবে। তানহা, দেখেছো তোমার বান্ধবী কত বড় স্বার্থপর? আমার মাকে নিজের মা বানিয়ে আমাকে দূরে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে। হ্যাঁ তাই তো মেঘ, তুই এত শয়তান কেন? এই ডাইনি, তুই আসবি না মা মেয়ের মাঝে। উনি আমার মা, আর কারণ না, বুঝলি? ঝগড়া থামাও, আমি দুজনেরই মা। হয়েছে এবার শান্তি? আকাশের মা মেঘ আর আকাশকে 2 হাতে জড়িয়ে ধরেন। অন্যদিকে তানহা তাদের খুশি দেখে কান্না আটকাতে পারল না। এরপর তানহা পেছনে ঘুরে চোখের জলটা মুছে মেঘের দিকে তাকালো। ঠিক তখনই আকাশ বলে উঠল, ভেবো না তানহা, মেঘের এখানে কোনো অযত্ন হবে না। ওর জীবনটাকে সুখ দিয়ে ভরিয়ে দিব আমি। আমার সেই বিশ্বাস আছে স্যার, সেই কারণে তো মেঘের সব তথ্য আমি আপনাকে দিয়ে সাহায্য করতে পেরেছি। আমার এটা মনে হয়েছিল যে ওর মায়ের পরে যদি কেউ বোঝে সেটা আপনি। থ্যাঙ্কস এ লট। আজ তোমার কারণেই মেঘ আমার হয়েছে। থ্যাঙ্কস না দিয়ে আমাকে এমন কাউকে খুঁজে দিন না, তাহলেই তো হয়। ভাবিস না তোর জন্য আমি এমন একজনকে সিলেক্ট করব যে সারা জীবন তোকে জ্বালাবে। সত্যিই তুই আমার শত্রু। এইভাবে কাটতে থাকে আকাশ ও মেঘের দিনগুলো। অবশেষে মেঘ চুক্তির বউ থেকে আকাশের সত্যিকারের বউ হয়ে উঠল। ওদের সংসারে এমন খুনসুটি লেগেই থাকুক, হাসি খুশি আর আনন্দে ভরে উঠুক ওদের এই মিষ্টি ও মধুর সংসার। ভালোবাসার জোর থাকলে সম্পর্ক যেমনই হোক, একদিন না একদিন তা পূর্ণতা পাবেই। অনেক কষ্ট আর ত্যাগের বিনিময়ে মেঘ সত্যিকারের ভালোবাসার সন্ধান পেল, এবং তার ভালোবাসার মায়াবতীকে ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। সত্যিকারের ভালোবাসা অটুট থাকুক যুগ থেকে যুগান্তর। দীর্ঘ 4 বছর পর আকাশ ও মেঘের ঘরে আলোকিত করে এক কন্যা সন্তানের আগমন হলো। বেশ ভালোই কাটছে তাদের দিনগুলো। মেঘের নাম অনুসারে মেয়ের নাম রাখা হয়েছে মেঘলা। আকাশের মা তার নাতনির সাথে বেশ হাসি খুশি সময় কাটায়। আকাশও ব্যবসা বাণিজ্য খুব ভালো করেই করতে থাকে। সবকিছুর মাঝে প্রতি শনিবার এলেই মেঘ ও তার পিচ্চি পরি মামুনিটাকে নিয়ে ঘুরতে বের হয়। এইভাবে তাদের দিনকাল কাটতে থাকে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।